আচ্ছা দেখ, কস্ট ট্যাক্সের যে মডেল টেস্ট পেপারটা করাচ্ছি, ঠিক আছে? দেখ, কস্ট ট্যাক্সের মডেল টেস্ট পেপারটা করাচ্ছি, আগের দিন পরীক্ষা নিয়েছিলাম, আমি অ্যান্সার গুলো বলে দিচ্ছি, ঠিক আছে? এখানে কোশ্চেনটা কি বলেছে, পরিব্যয় নির্ণয়ের কৌশল ও পদ্ধতিকে কি বলা হয়? এই যে পরিব্যয় নির্ণয়ের কৌশল ও পদ্ধতিকে কি বলা হয়? পরিব্যয় নির্ণয়ের কৌশল ও পদ্ধতিকে কি বলা হয় জানিস তো? পরিব্যয় নির্ণয়, কস্টিং, এটাকে বলা হয় কস্টিং, ঠিক আছে তো? বলছে পরিব্যয় নির্ণয়ের কৌশল এবং পদ্ধতিকে, টেকনিক আর মেথডকে কি বলা হয়? কস্টিং বলা হয়, মানে পরিব্যয় নির্ণয়। এবার হচ্ছে পরিব্যয় হিসাব নিকাশ, পরিব্যয় হিসাব নিকাশকে ইংরেজিতে বলে কস্ট অ্যাকাউন্টিং। কস্ট অ্যাকাউন্টিং এর অন্যতম প্রধান কাজ মানে মেন ফাংশন কি? দ্য ফাংশনস অফ কস্ট অ্যাকাউন্টিং। কস্ট অ্যাকাউন্টিং এর মেন কাজ কি জানিস? কস্ট অ্যাকাউন্টিং এর মেন কাজ হচ্ছে পরিব্যয় নিয়ন্ত্রণ, মানে হচ্ছে কস্টটাকে কন্ট্রোল করা, কস্ট কন্ট্রোল করা। আর একটা কি বলছে? কস্টটাকে ডিটারমাইন করা। তাহলে আমাকে যদি বলে কস্ট অ্যাকাউন্টিং এর মেন কাজ কি, মেন ফাংশন কি, কস্ট অ্যাকাউন্টিং এর মেন ফাংশন বলবো কি? কস্টটাকে ডিটারমাইন করা আর কস্টটাকে কন্ট্রোল করা, ঠিক আছে? তো কারেক্ট অ্যান্সার হলো সি। ইংলিশে দিয়েছি, ওর মধ্যে অনেক এই কোশ্চেন সব আছে, ঠিক আছে? সব আছে। আচ্ছা, এবার কি বলছে হিসাব রক্ষকের বেতন মানে কি? কোম্পানি যারা চাকরি করে, জাস্ট এখন শুনে নে। এই কোশ্চেন গুলো ওর মধ্যে অনেক আছে, হয়তো ডাইরেক্ট খুঁজে পাবি না, আছে ওলট পালট করে আছে। এই যে বলছে হিসাব রক্ষকের বেতন মানে ওই যে যারা স্যালারি পায় না, অ্যাকাউন্টেন্ট যে স্যালারি পায়, সেটা কোন ধরনের ব্যয়ের মধ্যে পড়ে? অ্যাকাউন্টেন্ট যে স্যালারি পায় সেটা কিসের মধ্যে? তোরা করেছিস, শুনছিস তো? প্রত্যেককে বলছি কস্ট শিট করেছি, তুই বল কস্ট শিটে কি কি ওভারহেড করেছি? মনে পড়ে? কস্ট শিটে স্যার ফ্যাক্টরি ওভারহেড করেছিলাম, অফিস ওভারহেড, আর হচ্ছে তোর সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড, ঠিক আছে? তার মানে বল অ্যাকাউন্টেন্টকে যে স্যালারি দেওয়া হয় এটা কোন ওভারহেডের মধ্যে পড়তো? অফিস ওভারহেড মধ্যে থাকলেও নেই, এটাই বলেছে। হিসাব রক্ষকের বেতন কোন ওভারহেড? অফিস ওভারহেড, মানে অফিস সংক্রান্ত ব্যয়। সিটটা হলো অ্যান্সার, ঠিক আছে তো? সিটটা হলো অ্যান্সার। ওই যে পিডিএফটা দিয়েছি, পিডিএফ এর মধ্যে দেখবি অ্যান্সার গুলো মিল খাচ্ছে কিনা, যদি মিল না হয় তাহলে চেঞ্জ করে পিডিএফ অ্যান্সার দিয়েছি, দেখ পিডিএফ এর মধ্যে অ্যান্সার দিয়েছি। না দিইনি, না পিডিএফ অ্যান্সার দিইনি। তাহলে লিখে নে, অ্যান্সার গুলো লিখে নে, লিখে নে পিডিএফ। না হেঁটে জয়েন হচ্ছে পিডিএফ গুলো লিখে। না না, তুই লিখে নে অ্যান্সার গুলো, অ্যান্সার গুলো লিখে নে। এমটিপি লিখেছিস? এমটিপি একেরটা বি হলো, দুইয়েরটা সি হলো, তিনেরটা সি হলো, ঠিক আছে তো? এগুলো পড়ে ফেলতে হবে তোকে। চারেরটা দেখ, এটা বুঝিয়ে দিচ্ছি, এটা বুঝিয়ে দিচ্ছি, এটা বুঝিয়ে দিচ্ছি, তোরা জানিস আমি আগে শিখিয়েছি। বলছে এখানে, এখানে তো বাংলা লিখেছে, আমি ইংলিশটা বলে দিচ্ছি কি বলতে চাইছি, এটা যেমন একটা অঙ্ক। এখানে বলছে উৎপাদন ব্যয়ের উপর, আচ্ছা আমি ইংলিশটা বলছি কি বলতে চাইছি, ভালো করে শুনবি কিন্তু, হ্যাঁ? বলছে আমরা লিখতাম না একটা জিনিস শিখেছিলাম না আগে, একটা কস্ট আর এখানে সেল শিখেছিলাম, মনে পড়ছে তো? কস্ট আর সেল। বলছে উৎপাদন ব্যয়ের উপর মুনাফা, মুনাফা মানে জানিস? মুনাফা মানে প্রফিট। তুমি বলছিস, আমি কিন্তু ইংলিশ বলে দিচ্ছি, বাংলা প্লাস ইংলিশ দুটো একসঙ্গে বলছি। মুনাফাকে ইংরেজিতে বলে প্রফিট, ঠিক আছে? তো এখানে কোশ্চেনে দেখ প্রফিট বলে দিয়েছি, কোশ্চেনে দেখ সুন্দর করে দেখ প্রফিট বলে, দেখতে পাচ্ছিস তো? আমি বলছি কিন্তু বাংলার সঙ্গে আমি ইংলিশটা বলছি। যারা বাংলা পড়ছিস তারা বাংলা শুনিস, যারা ইংলিশ বলছিস ইংলিশ শুনিস, ঠিক আছে তো? বলছে উৎপাদন ব্যয়ের উপর মুনাফা মানে, মানে এই যে প্রফিটটা বলেছে কার উপর? উৎপাদন ব্যয় মানে কষ্টের উপর, প্রফিটটা বলেছে কষ্টের উপর। এই 33 1/3% কি এটা একে আমরা শর্টে বলি 1/3। এটাকে 1/3 বলা, তাহলে লিখবো কষ্টের উপর 1/3 বলছি। তা কষ্টের উপর 1/3 মানে সেলের উপর কত হয় মনে আছে? 1/4। এত ফটাফট বলতে হবে কষ্টের উপর 1/3 মানে সেলের উপর 1/4। এইবার ফার্স্ট বুঝলি কনফিডেন্স। দেখ এই জিনিসগুলো কনফিডেন্স, আজকে তুই কষ্টের উপর 1/3 হুট করে হলো, পাশের বন্ধু বলে এ না না কষ্টের উপর 1/3 না সেলের উপর 1/5 হয়, কনফিডেন্সটা নষ্ট করে দিল। তাহলে আজকে যদি আমার কনফিডেন্স থাকে ভুল হবে না, এরকম ভুল হয়। দেখা গেল তুই হয়তো নিজে ঠিক জানিস, ঠিক আছে তো? এবার তোর কনফিডেন্স এর অভাব বলে পাশের বন্ধু ভুল বলবে, তুই ভুলটাই করে দিলিস, তুই পরে আফসোস করতে, এগুলো কিছু হবে। ঠিক আছে, এগুলো কনফিডেন্স করা খুব জরুরি। কষ্টের উপর 1/3 হলে সেলের উপর কত হয়? 1/4, একই না? কিন্তু আমাকে পার্সেন্টেজ প্রকাশ করতে হবে, তাহলে 1/4 কে 100 দিয়ে গুণ করে দিই, কত হবে? 4 কে 100 দিয়ে কাটলে 25 হবে। তাহলে অ্যান্সার কত হলো? 25। বুঝতে পেরেছি ব্যাপারটা কি করে হলো? আশা করি বুঝতে পেরেছি। না বুঝতে পারলে অসুবিধা হলে টুকে নিতে পারিস, এগুলো টুকে নিবি যদি বুঝতে অসুবিধা হয়। 5 অঙ্ক দিচ্ছি দেখ, কয়েকটাই থিওরি থাকবে, ম্যাক্সিমাম অঙ্ক থাকবে, ঠিক আছে তো? দেখ অঙ্কটা করছি, অঙ্কটা করে দেবো, আমি সব কটা অঙ্ক করে দেবো, কিন্তু আমি আগের ক্লাসে করে দিয়েছিলাম। বলছি এখান থেকে বের করতে হবে প্রফিট পার ইউনিট বের কর। তাহলে কি বলছে? প্রোডাকশন বলেছে 10,000 ইউনিট, সেল বলেছে কত টাকা? সেল বলেছে 10 লাখ টাকা, আর কস্ট অফ সেল 8,95,000। আমাকে যদি কেউ বলে প্রফিট বের করো, প্রফিট বের করার ফর্মুলাটা কি জানিস তো? দেখ লিখলাম সেলস মাইনাস কস্ট, সেলস মাইনাস কস্ট অফ সেলস। তাহলে সেল কত? 10 লাখ টাকা, কস্ট অফ সেলস কত ছিল দেখ? 8,95,000, ঠিক আছে? এগুলো টুকে নে, টুকে নে, এগুলো পরে, এগুলো করে ফেল, এইগুলো সঙ্গে করে ফেল তোর বাড়িতে, এইগুলোই তো অঙ্ক।
আগের গুলো না থিওরি তুমি মুখস্থ করতে, এটা তো মুখস্থ করার ব্যাপার না, এটা তো অঙ্ক। তাহলে সেল থেকে কস্ট অফ সেলস বাদ দিলে কত হচ্ছে? এটা 1,05,000 হচ্ছে, তাই তো 1,05,000 হয়ে গেল। প্রফিট হলো 1,05,000, কিন্তু আমাকে বের করতে হবে প্রফিট পার ইউনিট। তাহলে কি করবো? এই 1,05,000 কে 10,000 দিয়ে ভাগ করবে, অ্যান্সার হয়ে গেল। 1,05,000 কে 10,000 দিয়ে ভাগ করলে কত হচ্ছে অ্যান্সার? 10.50। এটা হবে এক্ষেত্রে। আশা করি বুঝতে পারছিস তো? তুই করেছিলি যে 10.50 হয়েছিল তো? ভালো করে বুঝে বুঝে করবি। কেন তোকে তো পাঠিয়েছি, কিন্তু জয়েন কর। হ্যাঁ বল। একটু পরে অঙ্ক যাবো, তারপরে ঢোকা হয়ে গেলে পরেরটা যাবো। হ্যাঁ 10.5 বুঝিস পুরো ব্যাপারটা? অঙ্কগুলো না, এই যে যত অঙ্কগুলো আছে, অঙ্কের বাইরে বাইরে থাকবে অঙ্কগুলো হবে। এই যে আমি তোকে ছটা না সাতটা সেট দিচ্ছি, এখানে যা যা অঙ্ক আছে একদম গ্যারান্টির বাইরে অঙ্ক দেবে। এই অঙ্কগুলোই দেবে, এর মধ্যেই অঙ্ক দেবে। কেননা যেই কোশ্চেন তোকে সেট করবে ও কোনো না, দেখ মার্কেটে যতগুলো বই আছে সব কটা বইয়ের মক টেস্ট বই যাতে সব দিয়ে দিচ্ছে। তার মানে ও আর বাইরের কোশ্চেন করতে পারবে, এর বাইরে কোশ্চেন করবেই। এর বাইরে কোশ্চেন নেই তো, এর বাইরে। আর তোদের স্কুলে খুব সম্ভাবনা হতেই আছে, কারণ যেই স্কুল না ওই রবীন্দ্র লাইব্রেরি বই ভালো করে, তাহলে ও রবীন্দ্র লাইব্রেরি কোশ্চেন তো করার সম্ভাবনা বেশি, ঠিক আছে? রবীন্দ্র লাইব্রেরি মানে তোর 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 রবীন্দ্র লাইব্রেরি বললি ভালো বই আছে, এই যে ব্ল্যাক, এই কালারের বইটাই তো হয়। বসু লাইব্রেরি, রবীন্দ্র লাইব্রেরি, ওটাই আছে। একটা আছে, এই না আমি ওটা এক্সট্রা করে দিচ্ছি, ওইটা ভালো করে করবে। আমার তো মনে হয় না তোর বসু নামে একটা যে করবে না, তোর যদি ইংলিশ ভার্সনের কোশ্চেন করে তোকে এখন যে করছে 6টা পেপার বানায় না, ওখান দিয়ে ওখান দিয়ে মানে কি করে পড়া তো করবে না, টুকবে পুরো দেখে তাই। ট্রান্সলেট করাটা খুব মুশকিল হয়। দেখ শোন, এই শোন, এই বোঝা গেল তো কি বললাম? 6 নম্বরটা, 6 নম্বরটা বলছি, হ্যাঁ 6 নম্বরটা, 6 নম্বর অঙ্ক, ঠিক আছে শুনবি? বলছে তোকে বের করতে কি বলছে? কস্ট অফ প্রোডাকশন বের করো। কি বের করতে বলছে? কস্ট অফ প্রোডাকশন। বলছে তুমি কস্ট অফ প্রোডাকশন বের করো। বলছে কি ডাইরেক্ট ম্যাটেরিয়াল 1,00,000, এইটা তো আমি কি করতে হবে? সেটা তো তোর এইগুলো যে কোশ্চেন গুলো আছে না, তুই মানে যে পিডিএফটা দিয়েছি না, অন্য একটা ফোন দিয়ে গুগল ট্রান্সলেট করবি, ইংলিশে দিয়ে দেবে, সবাই ইংলিশে দিবি, গুগল ট্রান্সলেট করে বের করতে পারবি। মোটামুটি বলে মানে কোশ্চেন করে কিছু আইডিয়া করতে পারবে, পুরো না হোক কিছু আইডিয়া করতে পারবে, বেঙ্গল থেকে ইংলিশটা আইডিয়া করতে পারবে। তাহলে দেখ শোন, ডাইরেক্ট ম্যাটেরিয়াল বলছে, এটা আমি এটা তোকে বলছি, আমাকে করে দেখা দেখি, তুই তো পেরেছিস, করতে পেরেছিস, তোরা করে দে এটা। এটা তো করা নেই। ডাইরেক্ট ম্যাটেরিয়াল 1,80,000, ডাইরেক্ট ওয়েজেস 90, ফ্যাক্টরি ওভারহেড 80, অফিস ওভার 10% অফ ওয়ার্ক কর। বলছে বলো কস্ট অফ প্রোডাকশন কত? বল দেখি, করে দেখি, করে দে, কর কর কর, কর না আসলে কর, এই কর 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 দেখবো, কর কর কর, কস্ট অফ প্রোডাকশন কর, কর কর তুই কর, করেছিস ভাই? আচ্ছা, কত পেয়েছি তোর অ্যান্সার বলে দেখি? 3,85,000, তাই তো? দেখ আমি বলে দিচ্ছি তো, এত টাইম নষ্ট করলে হবে না, অনেকটা সময় নষ্ট করে নিন। হ্যাঁ ম্যাটেরিয়ালের সাথে ওয়েজেস যোগ করে প্রাইম কস্ট হয়। দেখ আমি লিখে লিখে দেখিয়ে দিচ্ছি, এগুলো সুন্দর করে লিখে লিখে করতে হবে। কেন? দেখ তুই 4-5টা সেট বা দুটো সেটও যদি লিখে লিখে করতে পারিস, তারপরের সেটগুলো তুই বুঝতে পারবি। এই দেখ আমি শর্টে লিখছি, আস্তে, আমি তো লিখছি তো, আমার দিকে তাকাতে পারিস, আস্তে আস্তে কথা বলিস, আমি তো করে দিচ্ছি। আমি করে দিচ্ছি, ডাইরেক্ট মেটেরিয়াল কত? 1,80,000, ঠিক আছে? তার বলছে কি ডাইরেক্ট ওয়েজেস কত? 90,000, সব করানো, ডাইরেক্ট ওয়েজেস 90,000, ঠিক আছে? দুটো যোগ করলে, কারণ আমরা কি শিখেছিলাম, 3টে ডাইরেক্ট যোগ করলে তাকে প্রাইম কস্ট বলে। তাহলে এখানে কত হবে? 2,70,000। পরীক্ষার হলে যখন করবি না, এত তোর তো জায়গা নেই, তোর আপ পাবি না, এরকম শর্টে শর্টে লিখবি।
এরকম শর্ট লিখলে তুই বুঝতে পারবি, হ্যাঁ কি না, বুঝতে পারছিস তো? কিন্তু তুই সংখ্যাটা কিভাবে লিখবি জানিস, এদিক দেখ, এইভাবে লিখলে যোগ করতে সুবিধা হয়। ঠিক আছে, 2,70,000। আর কি হয়, ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড কত বলেছিল বল? ফ্যাক্টরি ওভারহেড বলেছিল 80,000 টাকা। 2,70,000 সাথে 80 যোগ করে কত হবে? 3,85,000। এটা কি বলে? প্রাইম কস্টের সঙ্গে ফ্যাক্টরি ওভারহেড যোগ করে তাকে কি বলে বল? ওয়ার্ক কস্ট। এবার ওয়ার্ক কস্টের সাথে কি যোগ করবো? অফিস ওভারহেড 10%। ও 3,50,000 10% করলে 35,000 টাকা হয়। তাহলে কত হলো? 3,85,000। এটাই তোকে বের করতে বলেছে। একদম এরকম অঙ্ক পরীক্ষায় আসবে, কিন্তু বারবার বলছি এরকম অঙ্ক পরীক্ষায় আসবে। হ্যাঁ, কস্ট অফ প্রোডাকশন। এই মন্ডে একটা পরীক্ষা নেবো, হ্যাঁ। এই মন্ডে আমি কোশ্চেন সেট করেছি, অ্যাকাউন্টসের 2টো পেপার পরীক্ষা। দাঁড়াই বলেছি, হ্যাঁ সব বলেছি। এই মন্ডে অ্যাকাউন্টসের 2টো পেপার পরীক্ষা নেবো। বাড়িতে কোশ্চেন পাঠাবো আমি, ঠিক আছে? পরীক্ষা দিবি, দিয়ে আমাকে অ্যান্সার পাঠিয়ে দেবে। ঠিক আছে তো? ওটাই হচ্ছে পরীক্ষা অ্যাকাউন্টস। বোঝা গেল তো? মনে থাকবে তো মন্ডে? তেমনি বুধবার দিন ওয়েডনেসডে ধর রাতে দেবো কোশ্চেন পাঠাবো কস্টেন্স। 2টো সেট পাঠাবো, পরীক্ষা দেবো তোমাকে। 2টো সেট। এটা বুঝতে পারলি তো? পরীক্ষা দিতে সেট দাও পাঠিয়ে দেবো। মন্ডে সকালে থেকেই পাঠিয়ে দেবো। হ্যাঁ, না না, ওর সঙ্গে সম্পর্ক নেই। যখন খুশি ওয়েডনেসডে সকালবেলা পাঠিয়ে দেবো। এর সঙ্গে পড়ার সম্পর্ক নেই। আমি এখানে পরীক্ষা নিলে একটা দিন আটকে গেল, পেপার সলভ করাতে পারলাম না, তাই না? আচ্ছা, বুঝতে পারলি এটা? তুই নিয়েছিস তো? কেন দেখ, এটাই যখন বাড়িতে যখন দেখবি না, দেখ তুই যেহেতু ইংলিশ ভার্সনে পড়ছিস, বেঙ্গলি ভার্সনে তুই অঙ্কগুলো অ্যাটলিস্ট করিস। অঙ্কগুলো দেখিস। এই অঙ্কগুলো যখন দেখবি, তোকে ইংলিশ ভার্সনে 7টা পেজ পাঠালাম, এই অঙ্ক ওখানে আছে, আর সুবিধা হবে। বল, বোঝা গেল? ঘোরাবো? টুকে নিস কিন্তু, বারবার বলে টুকে নিস কিন্তু, প্রত্যেকে বলছি টুকে নিস কিন্তু অঙ্কগুলো। পরেরটা, এবার দেখ, তোরা যারা বাংলা ইংলিশ সব বলছে মোট ব্যয়ের উপর রিপিট কোশ্চেন, এই 7 নম্বর কোশ্চেনটা আর এই দেখ এই 4 নম্বর কোশ্চেনটা সেম কোশ্চেন। দেখ, মোট ব্যয়ের উপর 25%, ইংলিশে বলুন, বাংলা বলতে পারবো বলেই, কস্ট আর এখানে সেল, কস্টের উপর 25%, মানে 25/100 মানে 1/4। তাহলে সেলের উপর কত হবে? কস্টের উপর 1/4 হলে সেলের উপর কত? 1/5। এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই কর, কত হচ্ছে? 20%। তাহলে অ্যান্সার কত হচ্ছে? তাহলে তাহলে কি বুঝতে পারলি? এরকম একটা কোশ্চেন আসতে পারে, এরকম একটা কোশ্চেন পার্সেন্টেজ বের করতে দেবে। ঠিক আছে, বুঝতে পারলি কি করে সিস্টেমটা, টেকনিকটা? আমাকে যদি বলে কোশ্চেনটা আমি এরকম দেবো না, কারণ এগুলো সব মুখস্থ কর। আমি বলবো যে তুই ভাই এইসব পার্সেন্টেজ দিস কেন? তুই পার্সেন্টেজ দে 30%, কষ্টের উপর 30% মুখস্থ করতে পারবে, কষ্টের উপর 40% মুখস্থ করতে পারবে। বুঝতে পারলি তো? এইগুলো মুখস্থ করতে পারবে, শিখিয়েছিলাম। কষ্টের উপর 30% যদি দেয় তখন কি করবে? কষ্টের উপর 30% হলে তাহলে 30% মানে জানিস তো, 30/100 মানে কত জানিস? 3/10। কষ্টের উপর 3/10 হলে সেলের উপর কত হয় বলতে পারবি? না, এটাই তো, এই জন্য এটাকে বলে মুখস্থ। এই যে 3 তোরা বলে, কেউ বলে 4/10, কেউ 5 থেকে মুখস্থ বলে। দেখ সিস্টেমটা কি জানিস তো? হবে কি জানিস তো? 3/13 শিখিয়েছিলাম, মনে করার চেষ্টা কর। দেখ এখানে 5 কি করে হলো? ভাব না, এখানে উপরে 1 আছে বলে এখানে উপরে 1, এখানে নিচে 4, এখানে 5 কেন হলো? এই 1 আর এই 4 যোগ করে 5 হয়েছে। তাহলে এখানে 3 আর এখানে 10 যোগ করে 13। বুঝতে পারলি তো? তাহলে এটা তোকে মাথায় রাখতে হবে। এই যারা মুখস্থ করে তারা এইরকম কোশ্চেনে ফাঁসবে। মুখস্থ করলে এখানে ফাঁসবে। হ্যাঁ বল। এই তো, তুই যখন বাঁ দিক থেকে ডান দিকে যাবি তখন যোগ করবি, ঠিক আছে? বাঁ দিক থেকে ডান দিকে গেলে যোগ করবি, বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি যোগ করলাম, কত যোগ করবো? এই দেখ, এই 3 আর এই 10 কত হচ্ছে? বুঝতে পারলি কি করে হলো? এইগুলো মাথায় রাখতে হবে। যদি কোনো স্কুলে যদি মনে করে যে না, স্যাররা যদি মনে করে আমি একটু ঘোরাবো, কেন স্টুডেন্ট এগুলোই পড়ে আসবে, আমি একটু ঘুরিয়ে দিই, তখন করতেই পারে। ভালো স্কুলে করতে পারে। আমার কথাটা বুঝতে পারলি? বললাম দেখ, সবাই মুখস্থ করে কোন কোন পার্সেন্টেজ তাও বলে দিচ্ছি। ম্যাক্সিমাম কোচিং লিখিয়ে দেয়, বলে এইগুলো মুখস্থ করে বাইরে দেবে না। কি দেয়? 20%, 25%, 20%, 25% এগুলো কমন। 50%, আর এই দেখ, এই যে 16.66% মুখস্থ করায়, 25% মুখস্থ করায়, 20% মুখস্থ করায়,
25% মুখস্থ করায়, 33.33% মুখস্থ করায়, 50% মুখস্থ করায়, আর কি করায় 66.66। এ কটা পার্সেন্টেজ মুখস্থ করে 1 2 3 4 5 6 ম্যাক্সিমাম মধ্যেই আসে, কিন্তু আমি এর মধ্যে পার্সেন্টেজ বলেছি 40 বা 30 এর মধ্যে করছে না। আটেরটা বলছে এই যে 4টে খরচা বলেছে, বলছে এর মধ্যে আমি তোকে ইংলিশ বলেছি, শুনবি তো? এখানে বলছে আমি তোমাকে 4টে খরচ বলে দিই। বলছে বলো এর মধ্যে কোন খরচটা ডাইরেক্ট ওয়েজেস নয়। আমি বলে দিই অপশন গুলো কি বলে, বুঝতে পারলি? ইংলিশটা বলে দিলাম। এখানে চারটে এক্সপেন্সেস মানে 4টে আইটেম বলেছে, বলছে এর মধ্যে বলো কোনটা ডাইরেক্ট ওয়েজেস। বলছে ও সরি, এর মধ্যে কোনটা ডাইরেক্ট ওয়েজেস। ডাইরেক্ট ওয়েজেস কাকে বলে? যারা প্রোডাকশন করে তাদেরই তো ওয়েজেস, ডাইরেক্ট ওয়েজেস। এবার দেখ কোনটা হবে জানিস তো? এই যে বি নম্বর পয়েন্টটা হবে কারখানা শ্রমিকের মজুরি। আমাদের ফ্যাক্টরিতে যে ওয়ার্কাররা কাজ করে তাদের যে ওয়েজেস দিতে থেকে কি বলে? ওটাই তো ডাইরেক্ট ওয়েজেস। বোঝা গেল? ডাইরেক্ট ওয়েজ কাকে বলে? কি রে, ডাইরেক্ট ওয়েজ কাকে বলে? যারা সরাসরি প্রোডাকশন করে। আজকে দেখবি আমাদের পাড়ায় কত কারখানা আছে, তুমি গেঞ্জির কারখানা, গেঞ্জি তৈরি হচ্ছে, তাহলে ওই যে গেঞ্জি যারা তৈরি করছে ওরা কি? ওরাই তো প্রোডাকশন করছে। তো ওরা কি পায়? ওরা পায় ডাইরেক্ট। বোঝা গেল? ডাইরেক্ট ওয়েজ কাকে বলে? এই ধর এই ল্যাপটপটা, যেখানে ল্যাপটপ তৈরি হয়েছে, ল্যাপটপটা যে তৈরি করেছে ডাইরেক্ট ওয়েজেস পেয়েছে, কিন্তু ল্যাপটপের যে ওই ফ্যাক্টরিতে অনেক সিকিউরিটি গার্ড আছে, ওরাও টাকা পায়। ওরা কি ডাইরেক্ট ওয়েজেস পায় নাকি? না, ওরা ইনডাইরেক্ট ওয়েজেস পায়। বুঝতে পারছিস ব্যাপারটা কি হচ্ছে? তাহলে কার অ্যান্সার বুঝতে পারছিস? অ্যান্সার এইভাবে বুঝতে হয়, মুখস্থ নয়। যেমন এখানে বলেছে, দেখ আরো অপশন বলেছিল, কারখানা পরিদর্শকের বেতন, মানে ফ্যাক্টরিটা না অনেকে সুপারভাইজ করে, ফ্যাক্টরি দেখাশোনা করে। যে ফ্যাক্টরি দেখাশোনা করে তাকেও টাকা দেয়, কি ডাইরেক্ট ওয়েজেস পায়? যে ফ্যাক্টরি দেখাশোনা করে সে কি প্রোডাকশন করে? বল, যে ফ্যাক্টরিটা দেখাশোনা করে, ঠিক আছে, সুপারভাইজার যাকে বলে, সুপারভাইজারকে কোনো প্রোডাক্ট তৈরি করে, তাহলে সুপারভাইজারকে কি ডাইরেক্ট ওয়েজেস দেবো? কি ওয়েজেস? ইনডাইরেক্ট ওয়েজেস। আচ্ছা, এবার ধর তুই দেখতে পাচ্ছিস সি লেদার্স এর মতন দোকান, জুতোর দোকান দেখেছিস তো? ওটা কি? ওটা শোরুমে দেখবি অ্যাকাউন্টেন্ট যে হিসাবপত্র করে, ওকেও তো স্যালারি দেয়, ওটা কি ডাইরেক্ট ওয়েজেস? না স্যার, ইনডাইরেক্ট ওয়েজেস। বুঝতে পারছিস তো কি বললাম? আমার গল্প বুঝতে পারছিস তো কি বললাম? এখানে বলে দেখ, আচ্ছা দেখবি কেউ সেল করে দেয়, কেউ যদি সেল করে সে কমিশন পায়, কারোর মারফত যদি গুডস সেল হয় সে কমিশন পায়। এটা কি ডাইরেক্ট ওয়েজেস? না স্যার, এটাও ইনডাইরেক্ট। বুঝতে পারলি ইনডাইরেক্ট ওয়েজেস কাকে বলে? ইনডাইরেক্ট। এগুলো এইভাবে তোকে করতে হবে। আমি বারবার বলছি না মুখস্থ কেন বলবো, আমি বুঝবো ব্যাপারগুলো, তাহলে আমি, দেখ তুই যদি বুঝতে পারিস না, তাহলে তুই পরীক্ষার দিন যখন হলে ঢুকবি, মানে হাসতে খেলতে খেলতে ঢুকবি। মুখস্থ করে ঢুকলে কোনো একটা বন্ধু যদি ইয়ে করে, তোর মাথা থেকে বেরিয়ে যাবে সব। আর বুঝতে পারি তো, মুখস্থ কেন করবো, ব্যাপারগুলোকে সব বুঝবো, প্রতিটা টু দা পয়েন্ট বুঝবো। নয়েরটা দেখ, নয়েরটা অঙ্ক দিয়েছে, হ্যাঁ শোন, কনজাম্পশন অফ র মেটেরিয়াল কনজিউম, মনে আছে কারো কি মনে আছে? এখানে দেখতে হবে না, অ্যান্সার দেখতে হবে না, আমাকে মনে করে বলে না র মেটেরিয়াল কনজিউম পেপার ফর্মুলা মনে আছে? শিখিয়েছিলাম তো, দেখতে হবে না, এখানে মনে করার চেষ্টা কর না, ভুল বলার চেষ্টা কর, ভুলটা ধরাতে পারো। র মেটেরিয়াল কস্ট করার সময় কস্ট করেছিলাম, কস্ট প্রথমে র মেটেরিয়াল কনজিউম শিখিয়েছিলাম সবার প্রথম। আমি কি বলেছিলাম? কস্ট করতে গেলে 3টে ডাইরেক্ট যোগ করলে প্রাইম পয়েন্ট বলে। প্রথম ডাইরেক্টের নাম কি? ম্যাটেরিয়াল। কোনো অঙ্কে ম্যাটেরিয়াল বলে দেবে, কোনো অঙ্ক বলবে আমি ম্যাটেরিয়াল বললাম না, তুমি ম্যাটেরিয়াল কনজিউম বের করে দাও, শিখিয়েছিলাম। ঠিক, রাইটে পড়াশোনা করলে এটাই হয়। ম্যাটেরিয়াল কনজিউম বের করার ফর্মুলা কি ছিল মনে আছে? মনে করার চেষ্টা কর। ম্যাটেরিয়ালের ওপেনিং নিতাম, ম্যাটেরিয়াল কত টাকার ম্যাটেরিয়াল কিনেছি নিতাম, ঠিক আছে তো? তারপর হচ্ছে তো তুই কি কর, ঠিক আছে, ম্যাটেরিয়াল বছরের শুরুতে ম্যাটেরিয়াল কত ছিল সেটা নিতাম, এবছর কত টাকার ম্যাটেরিয়াল কিনেছি সেটা নিতাম, ম্যাটেরিয়াল কিনতে গাড়ি ভাড়া লেগেছে কিনা সেটা নিতাম, বছরের শেষে কত ম্যাটেরিয়াল পড়ে আছে, মনে পড়ছে তো? দেখ এখানে সেইগুলো বলেছে। প্রোডাকশন আলাদা জিনিস, ওটা আলাদা, ওটা জিজ্ঞেস করি আমি। এখানে বলছে দেখ দেখ পড়তে এসছিস, পড়া রিভিশন করে আসিস, 2 দিন পরে 7 দিন পর পরীক্ষা। এই দেখ ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল কত? 80,000 টাকা। ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল 80,000 টাকা, বছরের শুরুতে ম্যাটেরিয়াল কত ছিল? 80,000 টাকা, ঠিক আছে তো? আমি এবছর ম্যাটেরিয়াল কিনেছি কত? 2 লাখ টাকার ম্যাটেরিয়াল কিনেছি, বল। সিম্পল ব্যাপার ভাব। আজকে আমি যে ব্যবসা করছি, ধর আমার ফোনে, মানে ফোন না, ধর পেন তৈরি করার কারখানা আছে, পেন তৈরি হয়, যেখানে পেন তৈরি হয়, তো পেন তৈরি করতে কি লাগবে? পেনের কাঁচামাল লাগবে। বছরের শুরুতে পেনের কাঁচামাল ছিল 80,000 টাকা কাঁচামাল ছিল। যা কাঁচামাল ছিল, আমাকে তো এবছর আরো আরো কাঁচামাল কিনতে হবে, আরো যদি না কিনতে পেন তৈরি করতে পারবো না। তাহলে আমার কাছে 80,000 টাকার কাঁচামাল ছিল, আমি আরো 2 লাখ টাকার কাঁচামাল কিনলাম, তাহলে আমার কাছে এখন কত টাকা কাঁচামাল আছে? টোটাল 2,80,000 টাকা কাঁচামাল আছে। এবার বছরের শেষে গিয়ে দেখলাম 30,000 টাকা কাঁচামাল পেয়েছে, তাহলে তুই কত টাকা কাঁচামাল ইউজ করলি? 2,80,000 থেকে 30 বাদ দিন, কত টাকা ইউজ করলি? 2,50,000। বুঝতে পারলি ব্যাপারটা নাকি? বেশি 2,50,000। যখন চ্যাপ্টার পড়েছিলি তখন তো সব মনে ছিল, এখন তো চ্যাপ্টার গুলো সব এখন মাথা থেকে বেরিয়ে গেছে।
এটা কি করে হবে? এটা করলে তো হবে না, মনে রাখতে হবে কিছু। দশেরটা দশেরটা বলছি দেখ, বলছে দেখ এবার দেখ, ডাইরেক্ট ম্যাটেরিয়াল কনজিউম বলে দিয়েছে, ডাইরেক্ট ওয়েজেস বলে দিয়েছে, ঠিক আছে? এই অঙ্কটা আমি করে দিচ্ছি, হ্যাঁ অঙ্কটা করে দিচ্ছি, এই অঙ্কটা করানো, এটা করে নিচ্ছিস নাকি? ঠিক আছে, এটা একদম সোজা অঙ্ক ছিল। এটা তো তোরা বাচ্চা বলে তো দেখি যে একটা মুখোমুখি অ্যান্সার বলে দিতে পারবে, কিছু নেই এটা। জানিস কত হবে অ্যান্সারটা আমি বলবো? আমরা কি শিখেছিলাম? তিনটে ডাইরেক্ট যোগ করলে কি হয়? প্রাইম কস্ট। তিনটে ডাইরেক্ট যোগ করলে প্রাইম কস্ট হয়, শুনবি শুনবি, মাঝখানে কথা বলবি না। তিনটে ডাইরেক্ট যোগ করলে প্রাইম কস্ট বলে, প্রথম ডাইরেক্ট 8,000, সেকেন্ড ডাইরেক্ট 7,000, কত হলো? 15,000। ঠিক আছে, আর একটা ডাইরেক্ট হয়, স্যার নাই, নেই, হতেই পারেনি, না না আছে, কিন্তু টাকাটা জানি না। আছে কিন্তু টাকা জানি না, বুঝতে পারছি তো বললাম। আমরা কি শিখে? তিনটে ডাইরেক্ট যোগ করলে প্রাইম কস্ট বলে, দুটো ডাইরেক্টের যোগফল 15,000 টাকা, ঠিক আছে? আর একটা ডাইরেক্ট কোশ্চেনে আছে বাট আমি জানি না, ওরাই বের করতে বলেছে। আচ্ছা, ফ্যাক্টরি ওভার কত? 2,800 টাকা, তাই তো? তুই এমনি ভাব না, ধর 15,000 টাকা বেরিয়ে গেছে, তো সুন্দর করে সিম্পলি ভাবে তোকে বোঝাচ্ছে, দেখ এত জলের মধ্যে বুঝিয়ে দিচ্ছি 15,000 টাকা, তারপরে একটা কেউ ছিল ধর এক্স, ঠিক আছে, এক্স মনে কর এক্স, আমার ওই রাফ টাফ করতে হবে না, এক্স হলো তো, তার সঙ্গে আবার 2,800 যোগ করবো, তাই তো? ফ্যাক্টরি ওভার, আরে এটা হচ্ছে এই 15,000 টাকাটা কি আমরা কি শিখেছি? তিনটে ডাইরেক্ট যোগ করলে প্রাইম কস্ট হয়, প্রথম দুটো ডাইরেক্ট, এটা 3 নম্বর ডাইরেক্ট, প্রাইম কস্ট হয়ে গেল। ফ্যাক্টরি ওভার 2,800 যোগ করে কত হচ্ছে স্যার? 15 আর 2 17,800, তাই তো? 17,800 প্লাস এক্স, কিন্তু ওরা বলেছে এটা 19,800 হবে, বলেছে তো? বলেছে স্যার ওয়ার্ক কস্ট 19,800, তাহলে কত হচ্ছে স্যার? 2,000 টাকা হচ্ছে। এরকম তো আমি তো লিখে করে দিতে পারি, কিন্তু মুখে মুখে বলে, বুঝতে পারি কি করলাম? পরীক্ষা অনেক শর্টে করতে হয়, লিখতে হলো না, মাথায় ঢুকলো কি ঢুকলো না, বল না আমি তোকে, এদিক শোন, আমার আমার কথা শোন, আমার কথা শোন, মুখে শোন, দেখ এখানে দেখ কি হচ্ছে, আমি কি বলি? তিনটে ডাইরেক্ট যোগ করলে প্রাইম পয়েন্ট বলে, প্রথম দুটো ডাইরেক্টের যোগফল কত হয়েছে দেখ, কোশ্চেনের দিকে দেখা, 15,000 টাকা। 3 নম্বর ডাইরেক্ট বলেনি, স্যার বলেনি মানে নেই না, নেই না, আছে, আছে কিন্তু জানি না, তাহলে ওখানে তো কিছু একটা হবে। আচ্ছা, তাহলে তিনটে ডাইরেক্ট যোগ করলে কি হয়ে গেল? প্রাইম কস্ট। এবার প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভার 2,800 যোগ করবো, করলে হবে ওয়ার্ক কস্ট, তাই তো? তো ওয়ার্ক কস্ট ওরা 19,800 বলেছে, তাহলে 19,800 থেকে এই 15 আর 2,800 থেকে, বুঝেছিস কি বুঝিস বল না? বুঝতে পেরেছিস তো নাকি? হ্যাঁ কি না? বুঝতে পেরেছিস তো এটা কি করে হলো? বুঝেছিস নাকি? করে দেখাবো না? করে দেখিয়েছি না, ঠিক আছে ঠিক আছে, ইজি তো, এই জন্য তুই ইজি বলে তুই এত সুন্দরভাবে পেরে গেলি। শোন, দশেরটা দেখিয়েছি, তিনটে ডাইরেক্ট যোগ করো, প্রথম ডাইরেক্ট কত ছিল বল? 8,000, সেকেন্ড ডাইরেক্ট কত ছিল বল? দাঁড়া, নাম কি ছিল? ডাইরেক্ট ওই যে 7,000, 3 নম্বর ডাইরেক্ট হচ্ছে ডাইরেক্ট এক্সপেন্সেস, এটা জানি না, হ্যাঁ এটাকে আমি এক্স ধরে দিলাম, ঠিক আছে? তাহলে কত হলো? 15,000 যোগ এক্স, এটাকে কি বলে? পিসি, প্রাইম কস্ট। এর সাথে ফ্যাক্টরি ওভার কত ছিল? 2,800, করে না করে তুই জিজ্ঞাসা করলি, তুই তো বললি। এটা কত হলো? 17,800 প্লাস এক্স, এটা হচ্ছে ওয়ার্ক কস্ট, তোকে তো এই এক্স এর ভ্যালু বের, এক্স, তাহলে পারবে না করতে? তাহলে 17,800 প্লাস এক্স ইকুয়াল টু 19,800, তাহলে এক্স কত হলো? 2,000। যদি এগুলো ভালো করে করবে, সুবিধা হবে, পরীক্ষার জন্য খুব সুবিধা, বিশাল সুবিধা হবে। পরীক্ষার পর দেখবি, আমি তো বললাম পুরো সব কটা কোশ্চেন কমন পড়বে, বারবার করে বলছি এই পেপার বারবার করে সলভ কর, প্রতিদিন এইগুলো করে একই জিনিস বারবার করে করতে থাক, দেখতে থাক, হয়ে ঢোকা। আমি কিন্তু রোজ একই কথা বলছি, এর মধ্যেই দেবে, বিশেষ করে 11th এর মধ্যে দেবেই দেবে, শিওর শট দেবে, এর মধ্যে দেবেই, তোর হাতে কোনো চিন্তা করতে হবে না, দেবেই দেবে, কিন্তু এগুলো পাঠে ভালো করে কর। দেখ কি বলছে এবার, এবার দেখ কি বলছে জানিস তো? বলছে এর মধ্যে কোনটা পরিষেবা, পরিষেবাকে ইংরেজি বলে সার্ভিস, পরিষেবাকে ইংরেজি বলে সার্ভিস কস্ট সেন্টার, বলছে বলে এর মধ্যে কোনটা সার্ভিস কস্ট সেন্টার। বলছে এর মধ্যে কোনটা সার্ভিস কস্ট সেন্টার, একটা যন্ত্র মেরামতি বিভাগ, ঠিক আছে, একটা যন্ত্র বিভাগ, ঠিক আছে তো,
একটা হচ্ছে সংযোজন বিভাগ, একটা সংযুক্তকরণ বিভাগ, ঠিক আছে? এর মধ্যে কোনটা সার্ভিস কস্ট সেন্টার? ঠিক আছে, এর মধ্যে কোনটা সার্ভিস কস্ট সেন্টার? কি লিখেছিলি এটা? হুম, এটাই হবে সার্ভিস। সার্ভিস মানে কি বলতো? সার্ভিস মানে বুঝিস তো, মানে কোন সেন্টার সার্ভিস দেয়, সার্ভিস করে। তো যন্ত্র মেরামতি মানে বুঝিস তো, এই ধর আমার এসি আছে, এসিটা রিপেয়ার করতে হবে, রিপেয়ার করাটা কিসের মধ্যে পড়ে? সার্ভিসের মধ্যে পড়ে। তাহলে যন্ত্র মেরামতি কিনতে হবে, সার্ভিস কস্ট সেন্টার যন্ত্র মেরামতি কিনতে। এরা বলছে ড্যাশ সংক্রান্ত যাবতীয় ব্যয়ের বিস্তারিত বিবরণ যে বিবরণীতে একত্র করা তাকে পরিব্যয় পত্র। এই দেখ, পরিব্যয় পত্রকে ইংরেজিতে কি বলে বলতো? কস্ট। কি বললাম? পরিব্যয় পত্রকে ইংরেজি বলে কস্ট, বলে কস্ট টাকা বলে। হ্যাঁ হ্যাঁ, বারে পত্র বলছি, বলিনি এখন। বলছে কস্ট শিট কাকে বলে, চারটের মধ্যে কস্ট শিট কাকে বলে? বলছে ড্যাশ সংক্রান্ত যাবতীয় ব্যয়ের বিস্তারিত বিবরণ। ড্যাশ সংক্রান্ত যাবতীয় ব্যয় মানে যাবতীয় যত খরচা, সমস্ত খরচার বিস্তারিত বিবরণ যে বিবরণীতে লেখা হয়। এটা হবে কি বলতো? এই যে ড্যাশ সংক্রান্ত যাবতীয় ব্যয় বিবরণ যে বিবরণীতে লেখা হয় তাকে কি বলে? তাকে বলা হয় হচ্ছে এই যে ব্যয় কেন্দ্র কিংবা ব্যয় একক। এটা হবে কারেক্ট অ্যান্সার। ব্যয় কেন্দ্র মানে কি বলতো? কস্ট সেন্টার। আর ব্যয় একক মানে কস্ট ইউনিট। মানে কস্ট সেন্টার এবং কস্ট ইউনিট সংক্রান্ত যাবতীয় ব্যয়ের বিবরণ যে বিবরণীতে লেখা হয় তাকে বলা হয় তাকে বলা হয় বলতো কস্ট শিট। ঠিক আছে, তাকে বলা হয় কস্ট শিট। তাহলে বুঝতে পারলি, এখানে বলেছে 12 নম্বর কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার ব্যয় কেন্দ্র বা ব্যয় একক। এবার বলছে প্রাইম কস্ট। এটা তুই বল দেখি, দেবকন্যা বল দেখি। প্রাইম কস্ট বের করার ফর্মুলা এখানে দেখতে হবে না, দেখ। আমি তোকে বলছি, আমরা যখন প্রথমে এমসিকিউ পড়াতাম না, যারা একটু ভালো স্টুডেন্ট হয় তারা যখন পড়াতাম আগে, আমি ওদেরকে না এমসিকিউ যখন পরীক্ষা হতো না, আগে আগে এমসিকিউ অপশন দিতাম না, তুমি শূন্যস্থান পূরণ করে দিতাম, বুঝতে পারলি ব্যাপারটা? তাতে কি হলো, ওরা ভালো বুঝতে পারতো। এখানে যেমন তোকে প্রাইম কস্ট ব্যাপারটা তিনটে ডাইরেক্ট যোগ করলে প্রাইম কস্ট কি কি? একটা ম্যাটেরিয়াল, ওয়েজেস আর এক্সপেন্সেস। তাহলে ম্যাটেরিয়াল দিয়েছে, ওয়েজেস দিয়েছে, তাহলে কি হবে? এক্সপেন্স। এখানে এক্সপেন্স বলতে কোনটা বলবো বল? আদার ডাইরেক্ট কস্ট। আদার ডাইরেক্ট স্পেসিফাই, বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম? আচ্ছা, এবার দেখ 14 নম্বর কোশ্চেনটা। বলছে উৎপাদন ব্যয়, তুই ইংলিশটা লিখে নে, কারণ তুই তো ইংলিশ পড়বি। তুই ইংলিশ পড়বি, ইংলিশ লিখে নে। 14 নম্বর কোশ্চেন ইংলিশটা লিখে নে, এই পেজে লিখে রাখ। এই পেজে 14 নম্বর ইংলিশটা লিখে নে। উৎপাদন ব্যয় মানে কি বলতো? কস্ট অফ প্রোডাকশন। কস্ট অফ প্রোডাকশন ইকুয়াল টু, কস্ট অফ প্রোডাকশন ইকুয়াল টু, কস্ট অফ প্রোডাকশন ইকুয়াল টু, লিখে কস্ট অফ প্রোডাকশন ইকুয়াল টু ড্যাশ দে, ড্যাশ মানে শূন্যস্থান পূরণ, প্লাস, প্লাস কি হবে বলতো? অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস। দোহালি লোকটা কি বলেছে তো বল, কি করে বের করতে হবে? কার সাথে অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড যোগ করলে তোর কস্ট অফ প্রোডাকশন কার সাথে? ইংলিশটা বল। ওয়ার্ক কস্ট, কস্ট অফ প্রোডাকশন, ঠিক আছে? ওয়ার্ক কস্টের সাথে, ঠিক আছে, ওয়ার্ক কস্টের সাথে, ওয়ার্ক কস্টের সাথে যদি অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভার যোগ করি তখন তাকে বলে কস্ট অফ প্রোডাকশন। আরে কস্ট শিট করলি কি? কস্ট অফ প্রোডাকশন কি করে বের করতাম?
ওয়ার্ক কস্টের সাথে অফিসের অ্যাডমিন ওভার যোগ করবে, তাহলে এখানে ওয়ার্ক কস্ট, তাহলে লিখলি অ্যান্সার লিখলি ওয়ার্ক কস্ট। এখানে জানিস ওয়ার্ক কস্ট কোনটা জানিস? এখানে ওয়ার্ক কস্ট মানে কোনটা? মুখ্য ব্যয় মানে প্রাইম কস্ট, কারখানার উপরি ব্যয় মানে ফ্যাক্টরি ওভার, কার্য ব্যয় মানে হচ্ছে ওয়ার্ক, ঠিক আছে? কার্য ব্যয়কে বলে ওয়ার্ক কস্ট, ঠিক আছে? লিখে রাখতে পারছি, এটা লিখে রাখলি তো? লিখে রাখবে না, কার্য ব্যয় মানে যে ইংলিশটা ওয়ার্ক কস্ট মানে এগুলো জেনে রাখ না, অসুবিধা হবে তো পরে। কার্য ব্যয়কে ওয়ার্ক কস্ট বলে। স্কুলে কি করবো শিখাবো, স্কুলে জিজ্ঞাসা করি ম্যামকে, ম্যাম আমরা তো মানে আমরা তো বেঙ্গলি ভাষায় পড়ছি, আমাদের কোশ্চেন কি বেঙ্গলি ইংলিশ দুটোই থাকবে তো? বলতে পারতেন যে বলছি আসতে কথা শোন না, ম্যাডাম বেঙ্গলি প্যাকেটে ইংলিশ ইংলিশ দিতে পারতেন, এটা সুবিধা হতো আমরা। এটা খুব খারাপ হয়ে গেল, এটা এটা হলে কিন্তু পরীক্ষাটা অনেকের ভালো হতো, খুবই ভালো হতো পরীক্ষা। কেমন ধর আমি বলছি ধর এমন হলো এরকম হতো বলছি 10টা অ্যান্সার ঠিক, অ্যান্সার ঠিক করতো ওই 10টা অ্যান্সার। এটা করা উচিত ছিল, এটা খুব বাজে। তো অনেক স্কুলে কিন্তু বেঙ্গলি ইংলিশ দুটোই করবে। দেখ বেঙ্গলি আমি যেমন আগেরবার দমদম পার্কের কোশ্চেন খুব ভালো লিখেছিল, যেমন ধর এখানে কি উৎপাদন ব্যয় তো, এটার ব্যাকেটে লিখে দিল ইংলিশ, প্রশাসনিক ব্যয় এর ব্যাকেটে, এইটুক তো করতে পারে, তো কোশ্চেন ইংলিশ দরকার নেই। বলতে পারি মানে আমার কথাটা বলতে পারছিস তো, মানে আমার কথাটা হচ্ছে ধর আস্তে কথা বলি শোন না, আমার কথা শোন, মানে মেন ব্যাপারটা হচ্ছে ব্যাকেটের টার্ম গুলোর ইংলিশটা লিখে দিলে সুবিধা হয়, ঠিক আছে? এটা খুব সুবিধা, যাই হোক না দিলে আর কি করতে পারি, এই জন্য আমি তোকে বলে দিচ্ছি। দেখ 15 নম্বর কোশ্চেনটা, এই যে বলছে কোন শিল্পে কি ইউনিট ইউজ করা হয়, জানিস তো? কোন শিল্পে কি ইউনিট ইউজ করা হয় বল, বলতে পারবি? এখানে বলছে ধর রেলপথ, রেল রেল দেখিস তো, রেলপথে কোন ইউনিট ইউজ করা হয়, বিদ্যুৎ শিল্পে কি ইউজ করা হয় জানিস? আচ্ছা এটা তো পারবি, সোজা বল। তুই বলতে কি বিদ্যুৎ, বিদ্যুৎ ইলেকট্রিসিটি কি ইউনিট হয় জানিস? এই যে তোর যে বাড়িতে ইলেকট্রিক বিল আসে ওখানে কি আসে, কি ইউনিট আসে? এত ওয়াট, ওয়াট বুঝেছিস? ইলেকট্রিসিটিতে ওয়াট হয়, তাহলে এই যে বিদ্যুৎ শিল্পে কি হবে? মেগাওয়াট, ঠিক আছে? বিদ্যুৎ শিল্পে হবে মেগাওয়াট, তাহলে তিনেরটা হবে ডি, ঠিক আছে? তাহলে বলতে থাক, এবার একটা বললাম তো বল। এই যে ইস্পাত শিল্প আছে না, ইস্পাত, ইস্পাত শিল্পে তোর টন ইউজ হয়, টন, ঠিক আছে? বলছি রেলপথ নির্মাণ, ওই লৌহ ইউজ করে না, লোহা, আয়রন, আয়রন, এইগুলো বড় বড় ইন্ডাস্ট্রি তৈরি লাগে ইস্পাত লাগে না, ওইগুলো বলেছে। ইস্পাত শিল্পে কি ইউজ হয় বললাম? টন। আচ্ছা এবার হচ্ছে তোর দুয়েরটা, রেলপথ নির্মাণে কি হয়? কিলোমিটার, আমরা রেলগাড়ি মানে এত কিলোমিটার, রেলপথ কি হয়? কিলোমিটার, কিমিতে হয়, ঠিক আছে তো? তাহলে দুয়েরটা হচ্ছে এ। আর কি রাসায়নিক শিল্পে কি হয়? রাসায়নিক শিল্পে কি হবে? কিলোলিটার, মানে না গ্যালন, তরল পদার্থ বলে লিকুইড, তাহলে কি হচ্ছে বল? চারেরটা হচ্ছে, চারেরটা হচ্ছে সি। ও আচ্ছা মানে সরি বি, তাহলে অ্যান্সারটা কি হচ্ছে বল? কোন অ্যান্সারটা? সিটটা হচ্ছে না, সিট অপশন হচ্ছে। কোশ্চেনটা ভালো কর, তাহলে তুই এরকম একটা কোশ্চেন তো আসবেই পরীক্ষা, তাই না? এরকম একটা কোশ্চেন দেবেই, মানে এই তোর দিদা যখন সেকেন্ড সেমিস্টারে পড়লো এরকম একটা কোশ্চেন দিয়ে দিয়েছিল, ওদের এরকম একটা কোশ্চেন দিয়ে দিয়েছিল। শোন না, দিদিরা যখন পড়লো কস্ট শিটের মধ্যে কস্টিং এর একটা চ্যাপ্টার ছিল, 5 নম্বর দিয়েছিল, বলছে কোথায় কোন ইউনিট ইউজ করে, সেটা কোশ্চেন দিয়েছিল, ম্যাচিং করা, কলেজে কলেজে আমি কথা বলছি। আচ্ছা দেখ তারপর একটা কোশ্চেন দেখ, এটা দেখ, প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ কাঁচামালকে ইংরেজিতে কি বলে? ডাইরেক্ট ম্যাটেরিয়াল। বল দেখি এর মধ্যে ডাইরেক্ট ম্যাটেরিয়াল কোনটা? ও আচ্ছা তো ইংলিশ বলতে হবে তাই তো? এই দেখ তোরা যারা ইংলিশ করছিস, প্রত্যক্ষ কাঁচামাল মানে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, আর মুখ্য ব্যয় মানে কি? প্রাইম কস্ট। তো ডাইরেক্ট ম্যাটেরিয়াল প্রাইম কস্টের মধ্যে পড়ে, হ্যাঁ কি? ঠিক আছে, তাহলে একের অ্যান্সার সি হবে। কারখানা সংক্রান্ত উপরি ব্যয়, স্যার ইংলিশে বলুন। ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড কার মধ্যে পড়ে? ফ্যাক্টরি ওভারহেড বল, ফ্যাক্টরি ওভারহেড কার মধ্যে পড়ে?
ঠিক আছে? একেরটা সি বললাম। আচ্ছা, ফ্যাক্টরি ওভারহেড কার মধ্যে পড়ে? ওয়ার্ক কস্ট। ফ্যাক্টরি ওভারহেড কার মধ্যে? ওয়ার্ক কস্টের মধ্যে পড়ে না? ওয়ার্ক ওয়ার্ক কস্ট বের করতে গেলে ফ্যাক্টরি ওভারহেড লাগে না? তাহলে কি হবে? ২ এরটা হচ্ছে কি হবে? এ। ঠিক আছে তো? ৩ এরটা অফিস অ্যান্ড অ্যাডমিন ওভারহেড। আচ্ছা, অফিস ওভারহেড কোথায় লাগে? কস্ট অফ প্রোডাকশন বের করতে গেলে লাগে না? কস্ট অফ প্রোডাকশন। তো ৩ এরটা হচ্ছে ডি। ৩ এরটা হচ্ছে ডি। ৪ এরটা বিক্রয় ও বন্টন সময় উপরিব্যয় সেলিং ওভারহেড। সেলিং ওভারহেড কখন লাগে? টোটাল কস্ট বের করতে, টোটাল কস্ট এর মোট ব্যয় হবে। তাহলে ৪ এরটা হবে কি? এই যে এই কোশ্চেন গুলো বেঙ্গলি করছিস তো, তো তোর কি নাম বসু নায়কের বই তো আছে, এই কোশ্চেন গুলো সব বইতে আছে, ইংলিশে লেখা আছে, সব কোশ্চেন আছে, এই কোশ্চেন গুলো সব আছে তোর বই, বুঝতে পারলি? সব আছে। আচ্ছা, শোন, ইংলিশ বই এনেছিস? দেন ডাক দিয়েছি কোন কোশ্চেন রেডি, তাই একজন দেন, একজন ডাকতে নাই বলে ইচ্ছে। এই যে 74 আর 75 এইটা বললাম, এই যে 74 এরটা বললাম, এখন স্টিল ইন্ডাস্ট্রিতে 74 এরটা বললাম, এই তোমার দাগ দিবি, এই দেখ, এই যে 21 পেজে 74 এর। আচ্ছা দেখ, এরপরেরটা কি হলো? তাহলে এখানে কোন অ্যান্সার হলো? সিএডিবি। সিএডিবি এটা হলো অ্যান্সারটা। ১৭ নম্বরটা কি বলছে? বলছে বিবৃতি বলছে কি? প্রতিটি ব্যয়কে স্থির ও পরিবর্তনশীল ব্যয়ে ভাগ করা যায়। বলছে প্রতিটা ব্যয়কে স্থির ও পরিবর্তনশীল ব্যয়ে ভাগ করা বিশেষ প্রয়োজন। কারণ বিক্রয় মূল্য নির্ধারণের জন্য এই শ্রেণীভাগ করা হয়ে থাকে। ব্যয় নির্ধারণ ও নিয়ন্ত্রণের জন্য এই শ্রেণীভাগ করা হয়ে থাকে। মূলধনজনিত ব্যয়কে আলাদা করার জন্য এই শ্রেণীভাগ করা হয়ে থাকে। আর প্রত্যক্ষ ব্যয় নির্ধারণ করার জন্য এই শ্রেণীভাগ করা হয়ে থাকে। তাহলে এটা পড়তে হবে। এটা ক্লাসিফিকেশন অফ কস্ট চ্যাপ্টার থেকে দিয়েছে। এই এটা হবে অ্যান্সার কি বলতো? ব্যয় নির্ধারণ এবং নিয়ন্ত্রণের জন্য এই শ্রেণীভাগ করা হয়ে থাকে। ব্যয় নিয়ন্ত্রণ ও নির্ধারণের জন্য এই শ্রেণীভাগটা করা থাকে। ১৭টা হবে পি। হুম? আচ্ছা দেখ, ব্যয় নির্ধারণ ও নিয়ন্ত্রণের জন্য এই শ্রেণীভাগ করা হয়ে থাকে। আচ্ছা দেখ, এরপরে দেখ কি বলছে, কথা বলিস না। অর্ধ পরিবর্তনশীল ব্যয়কে স্থির ও পরিবর্তনশীল ব্যয় এই দুই ভাগে ভাগ করা যায়। অর্ধ পরিবর্তনশীল ব্যয়কে, ঠিক আছে, একটা স্থির ব্যয় ভাগ করা যায়। এই ধরনের ব্যয়ের ভাগ না করেও প্রান্তিক পরিব্যয় পদ্ধতি অবলম্বন করা যায়। এই ধরনের ব্যয়ের ভাগ না করলে বিক্রয় মূল্য নির্ধারণ করা যায় না। এই ধরনের ব্যয়ের ভাগ প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। এই ধরনের ব্যয়ের ভাগ না করেও নমনীয় বাজার ঠিক করা যায়। তাহলে এখানেও তোর বিবৃতি আর ব্যাখ্যা দিয়েছে ১১০ টাকা। এটা হবে তো, এটা কি বলতো?
এই ধরনের ব্যয়ের ভাগ প্রতিষ্ঠানটিকে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। এই ধরনের ব্যয়ের ঠিক আছে, এই ধরনের ব্যয়ের ভাগ প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। মানে অর্ধ পরিবর্তনশীল ব্যয় দুরকম, একটা স্থির ও পরিবর্তনশীল ব্যয় ভাগ করা যায়। কারণটা কি, এই ধরনের ব্যয়ের ভাগ প্রতিষ্ঠানটিকে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। 19 বলছে ক্রয় মূল্যের তুলনায় বেশি দামে পণ্য বিক্রি করা হলে তবেই লাভ হয়। ক্রয় মূল্যের তুলনায় বেশি দামে পণ্য বিক্রি হলে তবেই লাভ হয়। আর্থিক ব্যবস্থাপনায় পণ্যের উৎপাদন ব্যয় আলাদাভাবে নির্ণয় করা যায়। শুধুমাত্র পরিব্যয় নির্ধারণ ও পরিব্যয় হিসাব নিকাশ মূলত এক নয়, শুধুমাত্র অতীত লেনদেনের উপর ভিত্তি করে পরিব্যয় নির্ধারণ করা হয়। এখানে কি হবে, ক্রয় মূল্যের তুলনায় বেশি দামে পণ্য বিক্রি হলে তবে লাভ হয়, এটা ঠিক দিয়েছে। আচ্ছা, পরিব্যয় নির্ধারণ ও পরিব্যয় হিসাব নিকাশ করা মূলত এক নয়, এটা ঠিক দিয়েছে। তাহলে কি কি ঠিক পেলি, একেরটা ঠিক পেলি, তিনেরটা ঠিক পেলি, ঠিক আছে তো, একেরটা ঠিক তিনেরটা ঠিক, এটা হবে ডির অ্যান্সারটা হবে একেরটা ঠিক আর তিনেরটা ঠিক। ঠিক আছে, 2 আর 4 ভুল, কারণ আর্থিক অবস্থানে পণ্যের উৎপাদন ব্যয় আলাদাভাবে নির্ণয় করা যায়। ঠিক আছে, আর হচ্ছে তোর শুধুমাত্র অতীত লেনদেনের উপর ভিত্তি করে পরিব্যয় নির্ধারণ করা, এই দুটো ভুল দিয়েছি। আমার লাস্টের অ্যান্সার হবে ডির অ্যান্সার হবে ডি হবে। হুম। 20 কি বলছে, কারখানায় বিদ্যুৎ বিল উৎপাদন সংক্রান্ত ব্যয়ের উদাহরণ। কারখানার যে বিদ্যুৎ বিল, এটা উৎপাদন সংক্রান্ত ব্যয়ের উদাহরণ। তার মধ্যে সুতোই ব্যবহৃত কীটনাশক ওষুধের জন্য ব্যয় হলো উৎপাদনের প্রত্যক্ষ ব্যয়। হিসাব রক্ষকের বেতন, হিসাব রক্ষকের বেতন এটা কি বিক্রয় সেলিং ওভারহেড হতে পারে? অ্যাকাউন্টস যে স্যালারি পায় এটা কি অফিসও পায়? তার মানে এটা ভুল দিয়েছে, তিনেরটা ভুল। গুদাম ঘরের ভাড়া এটা হচ্ছে বন্টন সংক্রান্ত ব্যয়। ঠিক আছে, তিনেরটা ভুল দিয়েছে কিন্তু, হ্যাঁ। তাহলে বল, কারখানার বিদ্যুৎ বিল এটা উৎপাদন সংক্রান্ত ব্যয়ের উদাহরণ। উৎপাদন সংক্রান্ত ব্যয়ের উদাহরণ, ঠিকই আছে এটা, একটা ঠিক। সুতোই ব্যবহৃত কীটনাশক ওষুধের জন্য ব্যয় হলো উৎপাদনের প্রত্যক্ষ ব্যয়। তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা কি করেছিস বল দেখি তুই? সি করেছিস, তাই তো? সি হবে, 112টা সি হবে। তার মানে কি বললাম, কারখানায় বিদ্যুৎ বিল উৎপন্ন হবে উদাহরণ, এটা ঠিক দিয়েছে। ঠিক আছে তো, তারপর হচ্ছে গুদাম ঘরের ভাড়া হলো তোর বন্টন সংক্রান্ত, মানে এক ধরনের বন্টন সংক্রান্ত ব্যয়, এটাও ঠিক। তার মানে 1 আর 4 এটা সত্য আছে। 2 আর 3 মিথ্যা, কারণ সুতোয় ব্যবহৃত কীটনাশক ওষুধের জন্য যে ব্যয় হলো এটা উৎপাদনের প্রত্যক্ষ ব্যয়, এটা পরোক্ষ ব্যয়। তাই এটা ভুল দিয়েছে আর এটাও ভুল দিয়েছে, তাহলে অ্যান্সার সি হবে, ঠিকই করেছিস। ঠিক আছে তো, 20 কোশ্চেনের অ্যান্সারটা করে বোঝা গেল তো, কি বললাম? এবার ট্যাক্সের কোশ্চেনে চলে আসছে। এটা দেখ শোন, বলছে কি নিচের কোনটি প্রত্যক্ষ কর, এর মধ্যে কোনটা মানে এর মধ্যে কোনটা ডাইরেক্ট ট্যাক্স, ইনকাম ট্যাক্স ও ডাইরেক্ট ট্যাক্স। 21-এরটা হবে এ, ঠিক আছে। 22-এরটা বলছে কর ব্যবস্থার বিভিন্ন ধরনের অসুবিধা দূর করার জন্য, ঠিক আছে, 1 জুলাই 2017 সালে কেন্দ্রীয় সরকার এক কর চালু করেছে, তার নাম কি ছিল? জিএসটি। জিএসটি, ঠিক আছে, জিএসটি কেন্দ্রীয়। জিএসটি কোথায়, এই যে উপরে বিটটা হবে উপরে, পণ্য ও পরিষেবা কর। জিএসটির ফুল ফর্ম বলতে পারবি? গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। পূর্ববর্তী বছরের সময়সীমা কি হয়? 12 মাস, 12 মাসের কম, 12 মাসের বেশি, 12 মাস বা তার কম হতে পারে। কারেক্ট অ্যান্সার 12 মাস বা তার কম, ডিটটা হবে। মানে তোকে যদি বলে প্রিভিয়াস ইয়ারের সময় কি হয়, প্রিভিয়াস ইয়ার 12 মাস হতে পারে বা তার কম।
ঠিক আছে। আয়কর আইন 1961, ঠিক আছে। কত নম্বর? 2-3 নম্বর আছে, এখানে মনে হয় একটু ভুল লেখা আছে, 2-3 হবে না, এটা পার্সনের সেকশনটা ভুল লেখা আছে। 2-31 হবে, এটা 3 না, 3-1, 2-31, ঠিক আছে। মানে আয়কর আইনের এত নম্বর ধারা অনুসারে ব্যক্তি হলো বিকৃত মস্তিষ্কের ব্যক্তি, মানে পাগলা টাইপের, হ্যাঁ পার্সন, পাগলা পার্সনের মধ্যেই পড়ছে। হিন্দু যৌথ পরিবারের অবিবাহিত কন্যা, সব কটাই পার্সন, আমি বলেছিলাম পার্সন কাদেরকে বলে, এরা সবাই পার্সনের মধ্যে পড়ে। সে তুমি তোমার আনসাউন্ড মাইন্ড হোক, তুমি হিন্দু আনডিভাইড ফ্যামিলি হোক, বা ধরো কোনো কোম্পানি হোক, সবাই পার্সনের মধ্যে পড়ে। ডি হবে কারেক্ট অ্যান্সার 24-এরটা। 25-এরটা, কেন্দ্রীয় সরকারের অনুমোদিত কোনো সংস্থার কাছ থেকে সাহসিকতার জন্য প্রাপ্ত পুরস্কারের অর্থ, মানে এটা কি হবে? এটা কি হবে? সম্পূর্ণ করমুক্ত আয়। সম্পূর্ণ করমুক্ত আয় মানে এক্সেম্পটেড ইনকাম, এটাকে বলে এক্সেম্পটেড ইনকাম। মানে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে তুই কোনো সাহসিকতা কাজের জন্য তুই কোনো পুরস্কার পেয়েছিস, এটা ওপর গভর্নমেন্ট থেকে এই টাকাটা পেলে কোনো ট্যাক্স দিতে হয় না, এটাকে বলে সম্পূর্ণ করমুক্ত আয় বা এক্সেম্পটেড ইনকাম। কোনো ব্যক্তিকে ভারতে আবাসিক হতে গেলে তাকে মিনিমাম কতদিন থাকতে হবে ভারতে? 182 দিন বা তার বেশি। 182 দিন বা তার বেশি, কারেক্ট অ্যান্সার ডি। 27, কোনো একক ব্যক্তিকে ভারতীয় বংশোদ্ভূত বলা হবে। বলেছিলাম না, কতবার বলেছিলাম, পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন কাকে বলে? ইন্ডিয়ান অরিজিন কাকে বলে? দেখ, ইন্ডিয়ান অরিজিন কাকে বলে? যেই পার্সনের কথা বলা হচ্ছে, তার বাবা বা মা, বা বাবার বাবা বাবার মা, বা মায়ের বাবা মায়ের মা, এদের মধ্যে এই জেনারেশনটা বলে, এদের মধ্যে কেউ যদি আনডিভাইডেড ইন্ডিয়া মানে ভারত স্বাধীন হওয়ার আগে আনডিভাইড কারা কারা ছিল বল? ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এটাই তো ছিল। তো এদের মধ্যে কোনো জায়গায় জন্মগ্রহণ করে তাহলে তাকে বলা হয় আনডিভাইডেড ইন্ডিয়া। এবার কোশ্চেনটা পড়। বলছে কোনো একক ব্যক্তিকে ভারতীয় বংশোদ্ভূত বলা হবে যদি তিনি নিজে অবিভক্ত ভারতবর্ষে জন্মগ্রহণ করেন, ঠিক আছে। তার পিতা মাতা যদি জন্মগ্রহণ করেন, তার পিতামহ মাতামহ যদি জন্মগ্রহণ করেন, উপরে উল্লিখিত প্রত্যেকটি কারেক্ট অ্যান্সার সবার জন্য, ঠিক আছে তো ডি হবে আনসার। কমন কোশ্চেন, ইন্ডিয়ান অরিজিন কাকে বলে? 28 নম্বর কি বলছে? মিস্টার কে বাসু একজন ভারতীয় নাগরিক। মিস্টার কে বাসু একজন ইন্ডিয়ান সিটিজেন, তিনি প্রথমবার ভারতবর্ষে এসছে কবে? 10ই আগস্ট 2023। আমাদের প্রিভিয়াস ইয়ার কত চলছে এখন, পরীক্ষা দেবে তো? অ্যাসেসমেন্ট ইয়ার 25 প্রিভিয়াস ইয়ার 24 মানে 1 বছর বাড়িয়ে দিয়ে, এটাকে 1 বছর বাড়িয়ে দিই। 24-25 একবার বাড়িয়ে দিই, 24 তাহলে দেখ কি হচ্ছে, একজন লোক ভারতীয় নাগরিক, তিনি প্রথমবার আমেরিকায় যান কবে? 10ই আগস্ট 24 সালে। তার মানে আমেরিকায় যাচ্ছে আগস্ট মাসে, তাহলে ভারতে ছিল এপ্রিল মাসে 30 দিন, মে মাসে 31 দিন, জুন মাসে 30 দিন, জুলাই মাসে 31 দিন, আর আগস্ট মাসে 10 দিন ভারতে ছিল। আবার ভারতে চলে আসে কবে? নভেম্বর মাসে চলে আসে, নভেম্বর মাসে 11ই নভেম্বর। তাহলে 30শে নভেম্বর তো 30 দিন হয়, 11 তারিখে ভারতে চলে আসলে কতদিন ছিল? 20 দিন ছিল, 20 দিন ছিল। ডিসেম্বর মাসে 31 দিন, জানুয়ারিতে 31 দিন, ঠিক আছে, ফেব্রুয়ারিতে 28 দিনই ধরলাম, আর মার্চে 31 দিন। কাউন্টিং করবো কতদিন ছিল, কতদিন ছিল। দেখ দেখ তুই শুধু দেখ, তোকে শুধু একটা জিনিস তোকে কাউন্ট করতে হবে, 182 হচ্ছে কিনা দেখ। হবে? হ্যাঁ স্যার 182 অবশ্যই। দেখ, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা হয়ে গেছে 182। মানে আমি আর করলাম না, 182 বেশি, হ্যাঁ 182 বেশি, 182 বেশি হলে কি বলে? ডেসিডেন্ট বলে। আর আগে কোন দেশে ছিল? এই বছরের আগে কোন দেশে ছিল? পুরো ভারতেই ছিল। তাহলে কি হবে? রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি অ্যান্সার হলো রেসিডেন্ট অ্যান্ড কোনটা হবে? এর অ্যান্সার। তোকে একটা কথা বলেছি, এই যে তোর কোশ্চেন যখন এরকম কোশ্চেন দেবে না, তুই ভালো করে শুনবি, সবসময় দেখবি না প্রিভিয়াস ইয়ারে কি হচ্ছে, ওটা ফাইনাল প্রিভিয়াস ইয়ারে কত ছিল। প্রিভিয়াস ইয়ারে যদি 182 দিনের বেশি থাকে, আর সে যদি ভারতের লোক হয়, মানে ভারতের লোক মানে কি প্রথমবার ভারতের বাইরে গেছে, তাহলে ও অর্ডিনারি হবেই হবে। ঠিক আছে, বুঝতে পারলি তো? কিন্তু অনেক করেছে, এগুলো তো বলার কিছু নেই, এগুলো বহু করেছে। শোন শোন শোন, 29টা কি বলছে? মিস্টার শ্রীনাথ পাল পূর্ববর্তী বছর মানে 23-24, এটা হবে তার 24-25। ভারতে ছিল 45 দিন ছিলেন। পূর্ববর্তী বছরের 4 বছর, যথা 365 দিন, 200 দিন, 105 দিন, 80 দিন। মানে দেখ কি বলেছে, শ্রীনাথ পাল প্রিভিয়াস ইয়ারে ভারতবর্ষে 45 দিন ছিল। তা আমরা কি শিখেছিলাম নিয়ম? প্রিভিয়াস ইয়ার কতদিন থাকতো? 182 দিন। আর 182 না থাকলেও কোনো সমস্যা নেই, অ্যাটলিস্ট 60 দিন থাকতে হবে। 60 দিন ছিল,
45 দিন, তাহলে কি হবে? নন রেসিডেন্ট। আর দেখতেই হবে না, কোশ্চেন করার দরকার নেই, কোশ্চেন করিস না, দরকার নেই আর কোশ্চেন আর করার দরকার নেই। কারণ আমি দেখি আমি কি করলাম, আমি ওইটুকুই করলাম, কোশ্চেন অ্যান্সার বেরিয়ে গেছে। এটা কি হবে অ্যান্সার? নন রেসিডেন্ট মানে অনাবাসিক হবে। 29 হবে সি। 30 অনির্বাণ রয় 1980 সালে আমেরিকায় জন্মগ্রহণ করেন। তার বাবা 1945 সালে মানে ভারত স্বাধীন হওয়ার আগে, ভারত স্বাধীন 1945 সালে, ডেটগুলো পড়বে, ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। মিস্টার রয়ের বাবার বাবা, মিস্টার রয়ের বাবার বাবা গ্র্যান্ডফাদার 1922 সালে ঢাকায় জন্মগ্রহণ করে। এবার মিস্টার রয় কি ইন্ডিয়ান অরিজিন হবে কি হবে না? আমি আর অপশনই বললাম হবে। কেন হবে ইন্ডিয়ান অরিজিন? ভালো করে শোন, আমি বলেছিলাম ভারত স্বাধীন হওয়ার আগে ওটাকে বলে আনডিভাইডেড ইন্ডিয়া। যদি যার কথা বলা হচ্ছে সে বা তার বাবা মা বা তার বাবার বাবা বা বাবার মা, মার বাবা বা মার, কেউ যদি আনডিভাইডেড ইন্ডিয়া, ঢাকা কোন দেশে পড়ে? বাংলাদেশ, জন্মগ্রহণ করেছে, তাহলে ইন্ডিয়ান অরিজিন হবেই। ঠিক আছে, ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি হবে, ডি হবে অ্যান্সার। 30 হবে টি। বুঝতে পারছিস তো কোশ্চেন গুলো? আশা করি বুঝতে পারছিস। 31 আয়কর আইনের ফাঁকগুলি খুঁজে নির্ধারী যখন করের বোঝা কমানোর চেষ্টা করে, ঠিক আছে, তখন তাকে কি বলে? তাকে ট্যাক্স অ্যাভয়েডেন্স বলে, ট্যাক্স অ্যাভয়েডেন্স বলে। জীবন বীমা থেকে প্রাপ্ত অর্থ কি? এই দেখবি তোরা তো অনেকেই দেখবি এলআইসি এ টাকা রাখে, টাকা রাখলে টাকা ম্যাচিউর হয়, তো টাকা ম্যাচিউর হলে গভর্নমেন্ট কোনো ট্যাক্স নেয় না। তারপরে কি হলো? এটা করমুক্ত, ইংলিশে বলে এক্সেম্পটেড ইনকাম। ঠিক আছে, এক্সেম্পটেড ইনকাম, করমুক্ত আয়। 33 আবাসিক মর্যাদা ড্যাশের উপর নির্ভর, কিসের উপর নির্ভর করে? আবাসিক মর্যাদা বসবাসের উপর নির্ভর করে। নাগরিকত্ব, দেখ এর সিআরটি বেকার পয়েন্ট, সিআরটি বেকারই দিয়েছে, বেকার। কারণ আবাসিক মর্যাদা ডিপেন্ড করে কিসের উপর? তুমি কতদিন বসবাস করেছো। আচ্ছা, আবাসিক মর্যাদা কি আমার আবাসিক মর্যাদা কি সিটিজেনের উপর ডিপেন্ড করে? আমি কোন দেশে জন্মগ্রহণ করি এটার উপর ডিপেন্ড করে? আমি কোন দেশে জন্মগ্রহণ করি তার উপর কি আবাসিক মর্যাদা, মানে আমি ইংলিশ বলি, মানে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কি কোন সিটিজেনের উপর ডিপেন্ড করে? আমার বাড়ির পাশে ও ও তো আমার দেশে জন্মগ্রহণ করেছে, ও তো এখানকার সিটিজেন, ও তো থাকে কানাডায়। তা ওর স্ট্যাটাস ডিপেন্ড করে কি সিটিজেনের উপর ডিপেন্ড করে? না। স্ট্যাটাস কখনো স্ট্যাটাস ডিপেন্ড করে তুমি কতদিন ছিলে বসবাস করে, তার উপর ডিপেন্ড করে। আজকে তুই এই দেশে জন্মগ্রহণ করে তুই এখন বাইরে চলে গেলি, তাহলে তোর স্ট্যাটাস বের করবে কি করে? তোর স্ট্যাটাস সিটিজেনের উপর হয় না। সিটিজেন, এই যেমন বিরাট কোহলি এখন ইংল্যান্ডে আছে, ও ইংল্যান্ডে আছে এখন, ও এখন ইংল্যান্ডে আবার প্র্যাকটিস করছে। ওই যে মোটামুটি যখন খেলা হলো, আইপিএল শেষ হলো, তারপর ইংল্যান্ড চলে গেছে। আইপিএল ধর এপ্রিল মে জুন মাসে শেষ হয়েছে, তারপরে চলে গেছে। এখন আসারই চান্স নেই। ও আসবে তো নভেম্বর ডিসেম্বরের দিকে হয়তো আসতে পারে, আর নাও আসতে পারে। ওখান থেকে ডাইরেক্ট অস্ট্রেলিয়া খেলতে যাবে। তার মানে ও তো ও কি বলেছে যে আমি ইংল্যান্ডের সিটিজেন, ও বলেছে নাকি? ও কোন দেশের সিটিজেন বলেছে? ও 15ই আগস্ট কিন্তু ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে দেখবি ইনস্টাগ্রামে একটা স্টোরি পোস্ট করেছিল, তাই তো? স্টোরি পোস্ট করেছিল। তো ও তো ইন্ডিয়ান সিটিজেন। ও কি বলেছে নাকি? ও বলেছে নাকি যে আমি ইন্ডিয়ায়, আমি না, আমি ইংল্যান্ডের লোক হয়ে গেছি, বলেছে নাকি? বলেনি কিন্তু, বুঝতে পারলি তো? হতেই পারে, অনেক লোক বাইরে থাকে, কত লোক বাইরে থাকে, কত লোকই দেখবি শাহরুখ খানের তোর দুবাইতে বাড়ি আছে, সৌরভ গাঙ্গুলির লন্ডনে বাড়ি আছে, ঠিক আছে তো? সচিন টেন্ডুলকারের লন্ডনে বাড়ি আছে। ওরা যায়, থাকে, ওখানে টাইম স্পেন্ড করে। আমার কথাটা বুঝতে পারছিস তো? তো এটার মানে নেই, কিন্তু এর কোনো মানে নেই। মানে আমি তোকে কি বলতে চাই, আমি এতক্ষণ ধরে এটাই বললাম যে সিটিজেনের উপর স্ট্যাটাস ডিপেন্ড করে, বুঝতে পারলি? সিটিজেনের উপর স্ট্যাটাস ডিপেন্ড করে না। আজকে তুই ইন্ডিয়ান সিটিজেন, এখন তোর তো আর বাংলাদেশে তোর বাড়ি ঘর আছে, তুই ওখানে কি 6 মাস থাকবি? থাকতেই পারিস। তাহলে কি সিটিজেন কিসের, মানে স্ট্যাটাস কার উপর ডিপেন্ড করে? সিটিজেনের উপর ডিপেন্ড করে, এটা বোঝাচ্ছে। স্ট্যাটাস কি সিটিজেনের উপর ডিপেন্ড করে? না, স্ট্যাটাস সিটিজেনের উপর ডিপেন্ড করে না। তো বলছে আবাসিক মানে কার উপর ডিপেন্ড করে? বসবাসের। কার উপর ডিপেন্ড করে? বসবাসের। মনে থাকবে তো আমি তোকে এতক্ষণ ধরে কেন বোঝালাম এই কথাটা? মানে এইটা যেন কখনো যেন মাথায় না থাকে, অন্য কোশ্চেন যেন না আসে। কার উপর ডিপেন্ড করে? এই যে বিদেশ থেকে আমাদের দেশে কত লোক আসছে, খেলতে আসছে, খেলাধুলা বলতে করতে আসছে, দেখ ফুটবল খেলছে, দেখ ফুটবল খেলছে তোর কতদিন ধরে, 6 মাস 7 মাস ধরে থাকছে। ও ও ও ও থোড়াই কি আমার দেশের লোক? এই স্পেন থেকে স্প্যানিশ কত খেলতে এসছে, কত স্প্যানিশ আমার দেশে খেলছে, ফুটবল খেলছে, তাই তো? তোর এই দেশেই আছে। তো ওকে কি বলে, তুমি কোন দেশের লোক? বলবে ইন্ডিয়ান লোক, ইন্ডিয়ান সিটিজেন বলবে। ও কোন দেশের সিটিজেন? ও স্পেনের সিটিজেন। ও এখানে বসবাস করছে। তাহলে তাহলে কিসের উপর ডিপেন্ড করবে? ও এখন আমি যদি বলি ওই প্লেয়ারটা, ধর কোনো একটা প্লেয়ার ধর স্পেন থেকে এসছে, ধর কত মানে খেলছে, কত প্লেয়ার খেলছে, তুই দেখতে পাচ্ছিস তো? স্পেন হোক বা অস্ট্রেলিয়া থেকে এসে খেলছে, তো কত লোক তো খেলছে এখানে এসে। তাহলে ওকে যদি বলা হয় তুমি কোন দেশের সিটিজেন, ও হবে স্পেনের সিটিজেন। স্ট্যাটাস কি মানে, মানে ও কতদিন ভারতে বসবাস করেছে সেটা ডিপেন্ড, বসবাসের উপর ডিপেন্ড করে রেসিডেন্সিয়াল স্ট্যাটাসটা ডিপেন্ড করে কিসের উপর? বসবাসের।
ঠিক আছে, তাহলে মনে থাকবে 34টা। মিস্টার রয় একজন, আবার বলবো, ভারতীয় নাগরিক মানে ইন্ডিয়ান সিটিজেন, প্রথমবারের জন্য ভারতবর্ষ ছেড়ে যাচ্ছেন বিদেশ ভ্রমণের জন্য। বিদেশে কি করতে যাচ্ছে? চাকরি করতে যাচ্ছে, থাকতে যাচ্ছে, স্থায়ীভাবে কি করতে, ঘুরতে যাচ্ছে। বলছে ইউরোপ কান্ট্রি ঘুরতে যাবো, ইউরোপ কান্ট্রি। ঠিক আছে, মানে অনেক দেশের মধ্যে যত দেশে ইউরোপ কান্ট্রি সবচেয়ে ঘোরাটা কস্টলি, খুব কস্টলি ট্রিপ ইউরোপ কান্ট্রি। এশিয়া দুবাই টুবাই যত কস্টলি নয়, ইউরোপ কান্ট্রি প্রচুর খরচা হয়, 8-10 লাখ টাকা লেগে যায় ঘুরতে শুধু। হ্যাঁ, শুধু ঘুরতে, মানে ইউরোপ কান্ট্রি তোকে একটা দেশ ঘোরাবে না, ট্যুর প্যাকেজ হলে না অনেকগুলো প্যাকেজ, মানে অনেকগুলো দেশ ঘোরায়, ট্রিপ থাকে। হ্যাঁ, তাহলে কি বললাম, ইন্ডিয়ান সিটিজেন প্রথমবারের জন্য ভারতবর্ষ ছেড়ে যাচ্ছেন, কি করতে যাচ্ছে? বিদেশ ভ্রমণ, ঘুরতে যাচ্ছে, অনেকেই যায় এখন, মানে অনেক ট্যুর কোম্পানি আছে করে। ঠিক আছে, কর নির্ধারণ বছর কি আমাদের 25-26 খ্রিস্টাব্দের জন্য তাকে অনাবাসিক বলে গণ্য করা হবে যদি তিনি 24-25-এ, যদি তিনি 24-25 পূর্ববর্তী বছরে ভারতবর্ষে কতদিন থাকে, তাকে অনাবাসিক বলা হবে। পূর্ববর্তী বছরে ভারতে কতদিন থাকে, এখানে কি লিখেছে? 50 দিন থাকলে অনাবাসিক বলে, হ্যাঁ বলা হবে, 50 দিন থাকলে অনাবাসিক বলা হবে। 65 দিন থাকলে অনাবাসিক বলা হবে। ঠিক আছে, 182 দিন, 184 দিন, জানিস কোনটা কারেক্ট অ্যান্সার? 50 দিন। কেননা দেখ, যদি 65 দিন থাকে অনাবাসিক বলবো না, কারণ 65 দিন ছিল আমাদের নিয়ম কি, প্রিভিয়াস এর 60 দিন এবং তার আগের বছর তো কত দিন ছিল। ঠিক আছে, তো তাহলে কারেক্ট অ্যান্সার কিন্তু 50 দিন, 34-এর, 35-এর। বলছে কি, স্তম্ভ মিলিয়ে যথার্থটি বিকল্প চিহ্নিত করো। প্রত্যেক নির্ধারী ব্যক্তি বিশেষ, প্রত্যেক নির্ধারী ব্যক্তি বিশেষ কি হতে পারে এখানে? নির্ধারী হিসেবে গণ্য হতে পারে, প্রতিনিধি নির্ধারী হিসেবে গণ্য হতে পারে। আচ্ছা, এখানে এসএসসি বলে পয়েন্ট বলেছে, কোশ্চেন বলেছে এসএসসি, এসএসসির কোশ্চেন বলেছে, এসএসসি দিয়ে কোশ্চেনটা দিয়েছে। প্রত্যেক নির্ধারী কি হতে পারে? প্রত্যেক নির্ধারী ব্যক্তি বিশেষ, সেটা প্রত্যেক ব্যক্তি নির্ধারী, কিন্তু প্রত্যেক ব্যক্তি নির্ধারী নন। বলছে কি জানিস তো, এখানে কি বলেছে ভালো করে তোকে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। আমি 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 কে জানিস তো? আমি হচ্ছে এসএসসি, এসএসসি আর এসএসসি কে বাংলায় বলে নির্ধারী। আমি এসএসসি, স্যার এসএসসি কাকে বলে? যে গভর্নমেন্টের ট্যাক্স দিতে পারে তাকে এসএসসি। বোঝা গেল? এখন তোরা এখানে, তোরা কিন্তু, তোরা কি, তোরা কিন্তু সবাই পার্সন, তোরা এসএসসি, মানে বুঝলি এসএসসি আর পার্সন ডিফারেন্সটা। পার্সন মানে কিন্তু এসএসসি নয়, এসএসসি মানে পার্সন, নাকি বুঝিস নি বলে? যে গভর্নমেন্টকে ট্যাক্স দেয়, আমি গভর্নমেন্টকে ট্যাক্স দিই, তাহলে আমি, যে গভর্নমেন্টকে ট্যাক্স দেয় তাকে এসএসসি বলে। আচ্ছা, আমি পার্সন কি পার্সন? পার্সন, তাই তো। তার মানে আমার প্রশ্ন, পার্সন মানে কি এসএসসি, নাকি এসএসসি মানে পার্সন? এসএসসি মানে পার্সন। তাই এখানে বলেছে প্রতিটা এসএসসি পার্সন, প্রতিটা এসএসসি পার্সন, কিন্তু প্রতিটা পার্সন এসএসসি। অ্যাকচুয়ালি এরকম একটা কোশ্চেন ছিল লেখা, এটা একটা বৈশিষ্ট্য ছিল, এই যে এসএসসির বৈশিষ্ট্যের মধ্যে একটা পয়েন্ট ছিল, প্রতিটা এসএসসি পার্সন, কিন্তু প্রতিটা পার্সন এসএসসি নয়। তাহলে একের অ্যান্সারটা সি আসছে। কোনো ব্যক্তির আয় যদি করযোগ্য না হয়, ঠিক আছে, কোনো ব্যক্তির আয় যদি করযোগ্য না হয়, মানে কোনো, ধর আজকে ধর তুই, ধর তুই এখন তুই যে ইনকামটা করলি, তোর ইনকামটা ট্যাক্সেবল হচ্ছে না, ঠিক আছে, তো যদি ট্যাক্সেবল না হয় তাহলে ওই ব্যক্তি কখনো কখনো অনুমত নির্ধারী হিসেবে গণ্য হয়। এটা হবে দুইয়েরটা হবে, এইগুলো সব বৈশিষ্ট্য পয়েন্ট পড়া ছিল সব। 3 নম্বর, অনাবাসিক ব্যক্তির প্রতিনিধি, এটা কি হবে? নির্ধারী হিসেবে গণ্য হতে পারে। ওই যে নন রেসিডেন্ট, এটাকে নির্ধারী হিসেবে গণ্য করা যায়, সব পড়ানো ছিল কিন্তু। তিনেরটা এই, লাস্টেরটা উন্মাদ ব্যক্তির অভিভাবক, এটা কি হবে? প্রতিনিধি নির্ধারী হিসেবে বিবেচিত হন। চারেরটা হবে পিস। তাহলে কোনটা হবে? এরটা হবে 36। এটা সোজা কোশ্চেন দিয়ে 36 এটা বলছে, কোনো ভারতীয় নাগরিক যদি সারা বছরই ভারতে বসবাস করে, সারা বছর যদি ভারতে বসবাস করেন, তাহলে তাকে কি বলবো বল? এটা বল, এই কি বল, মানে কোনো কি বলেছে, হ্যাঁ, কোনো ইন্ডিয়ান সিটিজেন, এটা তুই, তুই সারা বছরই ভারতে বসবাস করছিস, তোকে কি বলবি? রেসিডেন্ট অ্যান্ড কোয়ালিফায়ার। সেকেন্ড, এক একটা সি, দু একটা। বলছি, যদি কোনো ব্যক্তি ভারতীয় নাগরিক ভারতীয় জাহাজের কর্মচারী হিসেবে কোনো পূর্ববর্তী বছরে ভারতের বাইরে যান এবং ওই পূর্ববর্তী বছরে 182 দিন বসবাস করে থাকেন, তাহলে তিনি হবে কি? তো আবাসিক তো হবেই। ঠিক আছে, তো তাহলে তো আবাসিক। বুঝেছিস তো কি বলে এখানে কি বলছে? ধর আমাদের যে কোনো ইন্ডিয়ান সিটিজেন, ইন্ডিয়ান সিটিজেন, ঠিক আছে,
কোনো কোনো ইন্ডিয়ান সিরিজে ভারত দেখো অনেকে জাহাজে কাজ করে, শিপে কাজ করে, তো ভারতীয় জাহাজের কর্মচারী হিসেবে কোনো পূর্ববর্তী বছর ভারতের বাইরে যান এবং ওই পূর্ববর্তী বছর ভারতে 182 থাকে, 182 থাকলে কি বলে রেসিডেন্ট বলে না। তো দুয়েরটা কি হবে, দুয়ের আনসারটা এ হবে। যদি কোনো ব্যক্তি ভারতে পুরোপুরি 60 দিনের কম বসবাস করেন তাহলে কি হবে, তাকে অনাবাসিক বলে। তিনেরটা হবে ডি। আর চারেরটা, যদি কোনো ব্যক্তি যে পূর্ববর্তী বছরে ভারতে প্রথম আসেন এবং ভারতে 190 দিন বসবাস করেন তাহলে তিনি কি হবে, আবাসিক কিন্তু সাধারণ আবাসিক নয়, রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট। চারেরটা হবে বি, অ্যান্সার হবে এটা। 37, পূর্ববর্তী বছরের আয়ের ওপর ঠিক তার পরবর্তী বছরের কর দেওয়া হলে, ঠিক আছে, সেই বছরটিকে বলে কর নির্ধারণ। এই শোন, ইংলিশটা বলেছি ডিগ্রি অ্যাসেসমেন্ট ইয়ার কাকে বলে জানিস? এই বছর আমি যে টাকাটা কামাবো তার উপর ট্যাক্স কবে দেবো, এই বছর যে টাকাটা কামাবো তার ট্যাক্স কবে দেবো, পরের বছর দেবো, এটা কিন্তু অ্যাসেসমেন্ট ইয়ার। এখানে বলেছে পূর্ববর্তী বছর মানে প্রিভিয়াস ইয়ারে, প্রিভিয়াস ইয়ারে তুমি যে টাকাটা কামাবে তার উপর ট্যাক্স তুমি কি দেবে, পরের বছর দেবে, এটা বলে অ্যাসেসমেন্ট ইয়ার। ঠিক দিয়েছে কিন্তু। বলছে কর নির্ধারণ বছর 12 মাসের বেশি হতে পারে, কর নির্ধারণ বছর 12 মাসের বেশি হতে পারে। আমরা কি শিখেছি যে স্যার কর নির্ধারণ বছর কখনোই 12 মাসের বেশি হতে পারে না, কর নির্ধারণ 12 মাসের কম হতে স্যার হতে পারে না, কর নির্ধারণ বছর কেবল 12 মাসেরই হতে হবে। কারেক্ট অ্যান্সার সি হবে। মানে অ্যাসেসমেন্ট ইয়ার সবসময় 12 মাস হয়, 12 মাসের বেশিও হয় না কমও হয়। 38, 38, হ্যাঁ হ্যাঁ লিখছিস তো সব অ্যান্সার গুলো। 38 এরটা কি বলছে, মিস্টার এক্স প্রিভিয়াস ইয়ারে ভারতে 190 দিন বসবাস করেছেন, তাই তিনি ভারতের আবাসিক। আচ্ছা, মিস্টার এক্স প্রিভিয়াস ইয়ারে ভারতে 190 ভারতের আবাসিক, ঠিক, রাইট, রাইট মানলাম। বলেছে ও বলছে কারেক্ট অ্যান্সার কোনটা হবে, মিস্টার এক্স প্রিভিয়াস ইয়ারে ভারতে 190 দিন বসবাস করেছেন তাই তিনি ভারতের আবাসিক। কারেক্ট অ্যান্সার কোনটা হবে, মানে কোন ধারা, মানে এইটা কি বলেছে, প্রিভিয়াস ইয়ারে যদি ভারতবর্ষে 182 দিনের বেশি থাকে, এটা কোথায় বলা ছিল, মৌলিক শর্ত না অতিরিক্ত শর্ত বলা ছিল, মৌলিক শর্ত ইংলিশ বলিতে। এটা বেসিক কন্ডিশনে বলা ছিল না অ্যাডিশনাল কন্ডিশন, বেসিক কন্ডিশন। এবার প্রশ্ন হলো বেসিক কন্ডিশন আমাদের ইনকাম ট্যাক্স একটা কত নম্বর ধারা বলা যায়, 6, এই যে এটা হবে 6(1) এতে বলা ছিল, 6(1) এতে, 6(1) এ বলা ছিল বেসিক, আর অ্যাডিশনাল বলা ছিল 6(6). কারেক্ট অ্যান্সার হবে এটা, এ হবে। হ্যাঁ, সত্য মিথ্যা, ডাইরেক্ট ট্যাক্স কি, ডাইরেক্ট ট্যাক্স এখানে বলছে ডাইরেক্ট ট্যাক্স কোনটা, এখানে পড়ে বলতে হবে। প্রত্যক্ষ কর কোনটা, এখানে প্রত্যক্ষ কর কোনটা, মূলধনী কর, ক্যাপিটাল গেইন ট্যাক্স, এটা ডাইরেক্ট ট্যাক্স। বেতন পূরক কর, এটাও ডাইরেক্ট ট্যাক্স, কিন্তু চুক্তি কর আর বহিঃশুল্ক এগুলো ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পড়ে না। ঠিক আছে, তাহলে এ আর কোনটা কোনটা ঠিক বল, 1 আর 2 সত্য, 3 আর 4 মিথ্যা, তাহলে বি হবে অ্যান্সার। 40, ভারতের বাইরে বলছে ভারতের বাইরে অর্জিত বেতন থেকে আয় হলে নির্ধারিত আয়ের করযোগ্যতা কত। আচ্ছা, বলছে ভারতের বাইরে অর্জিত বেতন হলে, ঠিক আছে, নির্ধারিত আয়ের করযোগ্যতা কত। আচ্ছা, বলছে দেখ তুই ভারতের বাইরে অর্জন করেছিস মানে ইনকামটা আর্ন হয়েছে কবে, পড়েছিলাম না, ইনকাম আর্ন হয়েছে ধর ইউএসএ, ইনকাম আর্ন হয়েছে ইউএসএ, তাহলে তার করযোগ্যতা কি, ইনকাম যদি ইউএসএ তে আর্ন হয় তাহলে কি হবে, তাহলে সে যদি অর্ডিনারি রেসিডেন্ট হয় তাহলে সবাইকে ট্যাক্স দিতে হবে, তাই না। এখানে কি শিখিয়েছিলাম, আবাসিক এবং সাধারণ, মানে দেখ এখানে তোকে বোঝাই ব্যাপারটা বোঝ, ভারতের বাইরে অর্জিত বেতন থেকে আয় হলে, মানে ধর আজকে ধর আমার পাড়ার কোনো ধর কেউ কানাডায় বসবাস করছে, সেই দেশে স্যালারিটা কত হিসেবে, আর আর্ন কত, আর্ন মানে আমার দেশের কেউ কোনো পার্সন ধর আমার দেশে কেউ, আমার পাড়ার কেউ একজন কানাডায় চাকরি করছে, তাহলে কাজটা করলো কোথায়, কানাডায়, তাহলে আর্ন হলো কোথায়, রিসিভ কত হলো কানাডায় হলো, তাহলে সেক্ষেত্রে ট্যাক্সটা কি হবে, তা শুধুমাত্র অর্ডিনারি রেসিডেন্টকে ট্যাক্সেবল, অর্ডিনারি রেসিডেন্টের জন্য ট্যাক্সেবল হবে। তাহলে এখানে অর্ডিনারি রেসিডেন্ট কোনটা, আবাসিক এবং সাধারণ আবাসিকের কাছে ট্যাক্সেবল হবে। ঠিক আছে, আবাসিক এবং সাধারণ আবাসিকের ট্যাক্সেবল হবে, এটা ঠিক দিয়েছে। আর বলেছে দেখ এখানে অনাবাসিকের কাছে করযোগ্য নয়, অনাবাসিক যে নন রেসিডেন্ট, যে নন রেসিডেন্ট সে কি ট্যাক্সেবল, যে নন রেসিডেন্ট, রেসিডেন্ট হয় ট্যাক্সেবল, নন রেসিডেন্ট ট্যাক্সেবল। ঠিক আছে, তাহলে ঠিক, একেরটা ঠিক আর তিনেরটা ঠিক, তাহলে কোনটা হবে অ্যান্সারটা,